এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কাউসার মাহমুদ ভাই। এই ঘটনাটি ওনার নিজের সঙ্গে ঘটেছিল এবং যা ওনাকে প্রায় 7 মাস ভুগিয়েছে, এবং ভয় জিনিসটা যে কতটা ভয়ঙ্কর তা ওনাকে খুব হাড়ে হাড়ে টের পাইয়েছে। উনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাব। তবে এই ঘটনাটি আমি ওনার ভাষায় বলার চেষ্টা করব, যেহেতু ওনার নিজের সঙ্গে ঘটেছে, আর ওনার ভাষায় বললে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঘটনাটি ঘটে 2014 সালের প্রথম দিকে নারায়ণগঞ্জের 2500-এ। ঘটনাটি মূলত একটি পরিত্যক্ত পুকুরকে কেন্দ্র করে সূত্রপাত হয়। আমি তখন একটা প্রাইভেট টেক্সটাইল মিলসের স্টক সুপারভাইজার হিসাবে নতুন চাকরি নেই। আমার থাকার জন্য অফিসের দোতলায় খুব সাজানো গোছানো পরিপাটি একটি রুম দেওয়া হলো। ভালোই চলছিল সবকিছু। কাজের চাপ কম থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসতাম প্রায়ই। চাকরির 3য় মাসে তেমন কোনো কাজ না থাকায় 5 দিনের জন্য ছুটি নিলাম বাসায় যাব বলে। ঘটনার দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হতে প্রায় 11:15 বেজে গেল। প্রায় দুপুর 12টায় রওনা হব তার আগ মুহূর্তে আমার বস সাইদ সাহেবের বাসায় যাচ্ছিলাম ওনার কাছ থেকে বিদায় নিতে। দেখলাম উনি বাসা থেকে দৌড়ে বের হচ্ছেন। ওনার এভাবে দৌড়ে বের হওয়া দেখে আমি বেশ অবাক হলাম যে স্যার এভাবে দৌড়ে বের হচ্ছেন কেন। তিনি আমাকে দেখে জোরে বলে উঠলেন, কাউসার দেখো তো, জিহাদ নাকি পানিতে ডুবে গেছে। এখানে বলে রাখা ভালো, জিহাদ হচ্ছে আমার বসের নাতি, তার বয়স 8 বছর। তো আমি অবাক হয়ে ওনাকে বললাম, জিহাদকে তো আমি একটু আগে দেখলাম ফুটবল খেলতে। বলে রাখা ভালো, আমাদের অফিসের পেছন দিকে ছোট্ট একটা পরিত্যক্ত পুকুর রয়েছে, আর জিহাদ নাকি সেই পুকুরেই ডুবে গেছে। দ্রুত আমরা সবাই পুকুর পাড়ে গেলাম। গিয়ে দেখি অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর 2জন লোক পুকুর পাড়ে বসে আছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার না খুঁজে বসে আছেন কেন? উত্তরে লোকটা বলল, অনেকক্ষণ ধরে ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পেলাম না, তাই কয়েকজন লোককে পাঠিয়েছি জাল আনতে। জাল আনলে এখানে জাল টান দেয়া হবে। আমি শুনে অবাক, এত ছোট একটা পুকুরের পানিতে একটা বাচ্চাকে খুঁজে পেল না, এটা কিভাবে সম্ভব? সাইদ সাহেব আমাকে একটু জোর করে বললেন, বাবা তুমি নেমে একটু খুঁজে দেখো তো। ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতের ব্যাগটা আর ফোনটা একজনের হাতে দিয়ে পুকুরের ওই ঘোলা পানিতে নেমে খুঁজতে লাগলাম জিহাদকে। 8 থেকে 10 মিনিট খোঁজার পর ব্যর্থ হয়ে যখন ফিরে আসছিলাম, হঠাৎ আমার পায়ে অনুভব করলাম কারো ভাসমান হাতের স্পর্শ। নিশ্চিত হওয়ার জন্য একটু ঘুরে গিয়ে ডুব দিয়ে বুঝলাম কোনো বাচ্চার দেহ এটা। ডুব দেওয়া অবস্থায় কাঁধে তুলে নিলাম, কিন্তু মনে হলো লাশটা অনেক ভারী, এবং আরো মনে হচ্ছিল লাশটাকে কেউ টেনে ধরে রেখেছে। শুধু জিহাদের দেহ না, মনে হচ্ছে আমাকেও কেউ টেনে ধরে রেখেছে। কিছুতেই ডুব দেওয়া থেকে উপরে উঠে আসতে পারছিলাম না। অনেক কষ্টে আমি আমার মাথা ভাসালাম। তারপর জিহাদকে টেনে ধরে হেঁটে হেঁটে পানির মধ্য দিয়ে উপরে আসার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমার পা খুব শক্ত করে নিচ থেকে ধরে রেখেছে। যদিও বা কারো ধরে রাখার স্পর্শ আমি টের পাচ্ছিলাম না, কিন্তু আমি সেটা ফিল করছিলাম, কারণ আমার শরীর অনেক ভারী হয়ে গিয়েছিল। হতে পারে বেশ খানিকক্ষণ ডুবাডুবি করার কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে পাড়ে তুলে নিয়ে আসলাম জিহাদকে। কয়েকজনের হাতে তুলে দিয়ে আমি পানিতেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন রাত 1টা। আমি নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলাম। সমস্ত শরীরে ব্যথা অনুভব করলাম। আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে জিহাদকে ঢাকা নিয়ে গেছে। আমাকে দেখাশোনা করার জন্য সাথে একটা লোক ছিল।
ওনাকে জিহাদের কথা জিজ্ঞেস করলাম। বললেন জিহাদ মারা গেছে, লাশ হয়তো আবার ফেরত নিয়ে আসছে। ওর ফোনে আমি আমার খালাকে কল দিলাম। বলে রাখা ভালো, হসপিটাল থেকে আমার খালার বাসা 30 মিনিটের দূরত্ব। আমার দুপুর 2টার মধ্যে আমাদের বাড়ি রূপগঞ্জ থাকার কথা ছিল, কিন্তু সারাদিন মা বাবা ও খালারা কেউ কোনো খোঁজ খবর পায়নি আমার। সবাই অনেক টেনশনে ছিল। ফোনেও কল করে কোনো উত্তর পাইনি, আর আমার ফোন কেউ রিসিভও করেনি। এত রাতে অচেনা নাম্বার থেকে আমার কল পেয়ে বেশ অবাক হলো খালা। তারপর ওনাকে সবকিছু বলার পর আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে। সারা রাত ঘুমাতে পারিনি, অজানা একটা ভয় কাজ করছিল মনে। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম। জিহাদ ওই পুকুর পাড়ে বসে আছে। পরের দিন ওর জানাজা আর দাফন শেষ করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে 10 থেকে 12 দিন থাকলাম, কিন্তু একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম, আর ওই পুকুরটা দেখতে পেতাম। ওই পুকুর পাড়ে জিহাদ বসে আছে। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক আর তাবিজ নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। চলে গেলাম আবার নিজের কর্মস্থলে। সেখানে আরো বেশি সমস্যার সৃষ্টি হলো। যখন রুমে একা থাকতাম, আমার রুমটা কেমন যেন গম গম করত। মনে হতো বেশ কিছু মানুষ সেখানে হাঁটাহাঁটি করছে এবং কথা বলছে, কিন্তু কথাগুলো বুঝতে পারতাম না যে তারা কি ভাষায় কথা বলছে। খুবই অস্পষ্ট এবং ক্ষীণ ছিল। খুব ভালো করে না খেয়াল করলে সেটা বোঝা যেত না, তবে আমি সেটা বুঝতে পারতাম। সবসময় কারো উপস্থিতি আমি টের পেতাম। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার ছিল, প্রতি রাতে একটা শব্দ পেতাম। শব্দটা এমন ছিল, মনে হতো সিলিং থেকে একটা কাঠের বাক্স জাতীয় কিছু ফ্লোরে পড়েছে। বিকট একটা শব্দ হতো। আমি ধর্মর করে ঘুম থেকে উঠে বসতাম, প্রচন্ড ভয় পেতাম। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখতাম, কিন্তু কিছুই দেখতে পেতাম না। তবে অন্ধকার রুমে কিছু একটা উপস্থিতি টের পেতাম। মনে হতো কেউ আছে রুমে। প্রায় রাতে কি মনে করে যেন পশ্চিম দিকের জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো কেউ হয়তো ওইখানে আছে। এভাবে কেটে গেল কয়েকটি দিন। প্রতি রাতে অনাকাঙ্ক্ষিতভাবে ওই বাক্স পড়ার বিকট শব্দ, আর ওই শব্দের পর ভয়ানক যে আতঙ্ক কাজ করত, এবং ওই আতঙ্কের ফলে সৃষ্ট ভয় আর সারাক্ষণ কোনো অদৃশ্য কোনো অশরীরীর উপস্থিতি সারাক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে কয়েক দফায় ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়া নিয়ে এসেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেগুলো ব্যবহার করতে পারিনি একবারের জন্যও। কোনো এক অজানা কারণে সেগুলো নষ্ট হয়ে যেত। নষ্ট হতো বলতে, যখনই তেল পড়া, পানি পড়া এগুলো এনে রুমে রেখে বাহিরে যেতাম, রুমে ফিরে এসে দেখতাম তেল আর পানির বোতলের ছিপি খুলে ফ্লোরে পড়ে গেছে সব। কিন্তু এটা একেবারেই অসম্ভব ব্যাপার, যা কোনো মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না। একটা বোতল মাটিতে পড়ে যেতেই পারে, তাই বলে কি ছিপি খুলে যাবে? কিন্তু মানুষ কিভাবে তেল আর ছিপির খুলবে? আমি তো রুম সব তালা লাগিয়ে বের হতাম, তাও রেগুলার এমন হতো। প্রথমে ভয়ের কারণে হ্যালুসিনেশন মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম, কিন্তু মিথ্যে সান্ত্বনা নিজেকে কতদিন দেয়া যায়। একদিন সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নিচে নেমে এসেছি। টিউবওয়েলের কাছে দাঁড়িয়েছিলাম, কারণ দুজন লোক ফ্রেশ হচ্ছিল। হুশ ফিরল যখন ফ্যাক্টরির ঝাড়ুদার খালার ছিটানো পানি আমার মুখে এসে পড়ল। খুব রাগ হয়ে খালাকে বললাম,
আপনি আমাকে পানি ছিটা দিলেন কেন? উত্তরে তিনি যা বললেন রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আমাকে বললেন, স্যার, আপনি এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে গেছেন কেন? ওনার প্রশ্নে দ্বিমত পোষণ করে বললাম, আশ্চর্য, আমি কেন পুকুর পাড়ে যাব? খালা জোর গলায় বলল, আপনাকে 4 জন মিলে ধরে ওই পুকুর পাড় থেকে নিয়ে এসেছে। অনেকটা ভিড় জমে গেছে টিউবওয়েল পাড়ে। শুধু খালা না, ভিড়ের মধ্য থেকে মোটামুটি সবাই একই কথা আমাকে বলল। তিনি আমাকে বললেন, আমি যখন ফ্যাক্টরি ঝাড়ু দিচ্ছিলাম তখন জানালা দিয়ে দেখলাম আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। অনেকবার ডাকাডাকি করার পর যখন দেখলাম আপনি সাড়া দিচ্ছেন না, তখন আমরা 4-5 জন গিয়ে আপনাকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। প্রমাণস্বরূপ তিনি আমার আর যারা আমাকে পুকুর পাড় থেকে নিয়ে এসেছে তাদের লুঙ্গির অবস্থা দেখালো। দেখলাম আমার লুঙ্গিতে হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। এমনকি যারা আমাকে নিয়ে এসেছে তাদেরও একই অবস্থা। তার মানে হচ্ছে আমি পুকুরের বেশ খানিকটা পর্যন্ত নেমে গিয়েছিলাম এবং ওইখান থেকে আমাকে ধরে এনে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কলপাড়ে গিয়েছিলাম এবং সেখানে 2 জন লোক অজু করছিল। আমি তাদের অজু দেখছিলাম, যে তাদের অজু করা শেষ হওয়ার পর আমি অজু করব এবং মসজিদে যাব। যদিও বা আমি অজু করে নেমেছিলাম, কিন্তু তারপরেও মনে হলো যে কলের ঠান্ডা পানিতে আবার অজু করি। এবং এরপরে কিভাবে এতটা সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। দেখলাম রাত অনেক হয়ে গেছে। বুঝলাম মাগরিবের সময় পেরিয়ে প্রায় এশার নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, মানে এশার নামাজও শেষ হয়ে গেছে। কিন্তু এতটা সময় আমি কোথায় ছিলাম? আমার মনে আছে মাগরিবের আজানের সাথে সাথে আমি রুম থেকে বের হয়েছি, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল। 7-5 ভাবতে 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 ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। মসজিদে পরবর্তীতে গিয়ে ইমাম সাহেবকে সব বলার পর তিনি আমাকে আবার ঝাড়ফুঁক করে দেন। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আমার বস সাইদ সাহেব আসলেন। তিনি রাতে বাসায় ফেরার পর আমার সাথে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা শুনে আমাকে দেখতে এসেছেন। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলল, তোমার সমস্যা দিন দিন বেড়েই চলছে। তুমি কতটা আতঙ্কে থাকো সেটা আমি জানি। তাই আমি চাই না বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক। ওনার কথা শুনে আমি চমকে উঠি। তার মানে বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক? আসলে কি বোঝাতে চাচ্ছেন? ওনাকে আমি প্রশ্ন করি। কিছুটা ইতস্তত করে ওনার কাছ থেকে আমি জানতে পারি এমন এক তথ্য যা খুবই ভয়ানক এবং চাঞ্চল্যকর। এই পুকুর অনেক আগে খনন করা হয়েছে। এই পুকুর খনন করার পর নাকি ওনার দাদা স্বপ্নে দেখে এই পুকুর এক মায়ের এক ছেলে এমন 11টা নিয়ে যাবে। তার মানে এক মায়ের যে এক ছেলে রয়েছে এমন 11টা সন্তান এই পুকুরে মৃত্যুবরণ করবে। জিহাদ সহ এখন পর্যন্ত 3 জন নিয়ে গেছে। আমিও আমার মায়ের এক ছেলে। এবং এই কারণেই আমার বস সাইদ সাহেব বলছিলেন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তারপর উনি বললেন, তুমি এক কাজ করো, আমার এক বন্ধুরও এমন একটা টেক্সটাইল মিলস আছে, আপাতত কিছুদিন তুমি ওর কাছে থাকো। তোমার সমস্যা কমলে আবার আমার কাছে চলে এসো। ততদিন পর্যন্ত তোমার যাবতীয় খরচ আমি বহন করব। রাতে ঘুমানোর পর আবার সেই বক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। অন্ধকার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আবার লাইট অন করে জানালার পাশে গিয়ে জানালা খুলে পুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর কিছু দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বসের বন্ধুর কাছে চলে গেলাম। সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো ওনাদের বাংলো ঘরে। সেখানেও ওই একই সমস্যা। স্বপ্নে জিহাদকে পুকুর পাড়ে বসে থাকতে দেখতাম, আর সিলিং থেকে বক্স পড়ার শব্দ শুনতে পেতাম প্রায় প্রতি রাতেই। তেল পড়া, পানি পড়া, তাবিজ, কবচ অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু কখনো সেগুলো ব্যবহার করতে পারতাম না। কোনো এক
অজানা কারণে। একদিন দুপুরে গোসল করতে গিয়ে দেখি বসের বন্ধু রাহাত সাহেবের বাড়িতে গাছ কাটার জন্য কিছু কাঠুরিয়া এসেছে। তাদের সাথে গল্প করার এক ফাঁকে ঘটে একটা ভয়ানক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি নাকি এক কাঠুরিয়াকে দাঁত নিয়ে আক্রমণ করেছি। কয়েকবার নাকি ওই কাঠুরিয়াকে কোপ দেওয়ার চেষ্টা করেছি। তিনি একটা গাছের ডাল নিয়ে আমার কোপ থেকে নিজেকে রক্ষা করেছেন। তারপর নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে আমার এসব কিছুই মনে পড়ছিল না। আমার মনে প্রশ্ন জাগে, আমি কেন বিনা কারণে একজন লোককে আক্রমণ করব? সেদিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সন্ধ্যায় বাজার মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করে পানি পড়া নিয়ে আসি। খাবার পানি আনার জন্য বের হওয়ার পর রুমে ফিরে এসে দেখি পড়া পানির বোতল মাটিতে পড়ে আছে, ছিপি খোলা, সব পানি মাটিতে পড়ে গেছে। দুর্ভাগ্য মনে করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আবার সেই বাক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। সুইচ বোর্ড বিছানা থেকে একটু দূরে থাকায় বালিশের নিচে থাকা ম্যাচ থেকে 3টা কাঠি জ্বালিয়ে 3 দিকে আগুন ছুঁড়ে মারি। তারপর উঠে লাইট জ্বালিয়ে দেখলাম সবকিছু নর্মাল। বাহিরে বের হয়ে আসলাম। ঘন্টা 2 বাহিরে বসেছিলাম। বাহিরে বসে 3টা সিগারেট খেলাম আর নানান রকমের চিন্তা ভাবনা করলাম। আমার সাথে কেন এমন হচ্ছে? কি দোষ আমার? আমি তো একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। শুধু আমি কেন, ওই জায়গায় যেই মানুষই থাকবে সেই তো একই চেষ্টাই করবে। কিন্তু আমার সাথেই কেন এমন হচ্ছে? ওখানে তো আরো অনেকেই চেষ্টা করেছিল ওই বাচ্চাকে উঠানোর জন্য। কই, তাদের সাথেও কি এমন হয়েছে বলে তো আমি জানি না। যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে তো শুনতে পেতাম। যাই হোক, রাত 1টার কিছু সময় পর রুমে ঢুকে লাইট অফ করে যখনই শুয়েছি তখনই আমার সারা শরীর ভার হয়ে যায়। আমি সজাগ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার শরীরের কোনো অংশ আমি নাড়াতে পারছি না। যেন পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। মৃত মানুষের মতো পড়ে রইলাম বিছানায় আর মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর শরীর হালকা হয়ে গেল আর এরপর আমি ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের দরজায় কে যেন শব্দ করছে। আমার খালা অনেকটা আতঙ্কিত কণ্ঠে আমাকে ডাকছে, কাউসার, বাহিরে আয়, জলদি বাহিরে আয়। আমি তখন বললাম, খালা, এত রাতে আপনি এখানে কেন? তিনি আমাকে বললেন, খুব সমস্যায় পড়ে গেছি রে, এখন তোর কাছে এসেছি, জলদি ঘর থেকে বের হ। আমার চোখে তখন প্রচুর পরিমাণে ঘুমে চোখ খুলতে পারছি না। ঘুমের ঘোরেই আমি খালাকে বললাম, খালা, আপনি চলে যান, আমি আগামীকাল আপনার বাসায় যাব। এখন আপনি চলে যান, আমি দরজা খুলতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। কয়েকবার এইভাবে ডেকে খালার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, আর আমিও দরজা খুলে বাইরে গেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারবো না। ভোরের দিকে ঘুম ভাঙল। বুকে অনেক যন্ত্রণা হচ্ছে। বুকে হাত দিয়ে দেখি কেমন যেন ভিজা এবং আঠালো মতো আমার সমস্ত শরীরে লেগে আছে। চমকে উঠলাম, কি এগুলো? লাইট অন করে যা দেখলাম তা ভাবতেই পারিনি। দেখলাম আমার বুকে বিড়ালের থাবার মতো নখের আঁচড়, সারা বুক জুড়ে এমন হয়ে আছে। নখের আঁচড় থেকে এই রক্ত বের হয়ে জমাট বেঁধে আঠা আঠা হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম, কে করলো এসব? আমি নিজে করিনি তো আবার? যেমন নিজের অজান্তে অনেক কিছু হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে নেমে যাচ্ছি, কাউকে দা দিয়ে আক্রমণ করতে যাচ্ছি, আমার তো এগুলো কিছুই মনে থাকে না কখন করছি এগুলো। ঘুমের মধ্যে আমি নিজেই এগুলো কি করেছি? তখন আমি আমার হাতগুলো ভালো করে দেখলাম। আমার হাতের কোথাও কোনো রক্তের দাগ পেলাম না। এমনকি আমার
হাতে যে নখ, এগুলো কিন্তু অনেক ছোট, কোনোভাবেই এত কঠিন আঁচড় দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাথে সাথে মা আর খালাকে ফোন দিলাম, কিন্তু কেউ রিসিভ করলো না। উদ্দেশ্য হলো মাকে জানাবো সবকিছু, আর খালাকে জিজ্ঞেস করব উনি কেন এত রাতে আমাকে ডেকেছে। হঠাৎ করে খেয়াল হলো, আচ্ছা আমি যেখানে থাকি এখানকার ঠিকানা তো খালা জানেই না, তাহলে খালা এত রাতে কিভাবে আসবে? আর যদি আমার সাথে ওনার কোনো কাজ থাকে তাহলে তো আমাকে উনি ফোন করবেন, তিনি আমাকে ফোন করলেন না কেন? হাজারো প্রশ্ন নিয়ে লাইট জ্বালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আজান হলে আমি বাহিরে গিয়ে বসলাম। নামাজ পড়ে দেখলাম রাহাত সাহেব আসলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, এত সকালে তুমি বাহিরে কেন? রাতে কি কোনো সমস্যা হয়েছে? আমি রাহাত সাহেবকে সারা রাতের সব কিছু খুলে বললাম। তিনি আমাকে স্থানীয় একটা মাদ্রাসায় নিয়ে গেলেন। সাথে সাথে গিয়ে দেখি হুজুর বসে কোরআন তেলাওয়াত করছেন। রাহাত সাহেব আর আমি হুজুরকে সালাম দিলাম। আমি ভয়ে অনেকটা গুটিসুটি হয়ে আছি, কথাই বলতে পারছি না। রাহাত সাহেব বললেন, দেখেন তো হুজুর, সে রাতে অনেক ভয় পেয়েছে। হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, 5 মিনিট বা 7 মিনিট এমন। তারপর উনি আমাকে উদ্দেশ্য করে যা বললেন তা ছিল এমন, বাবা রাতে কাজটা কিন্তু তুমি ঠিক করনি, আগুন দিয়ে ঢিল ছোড়া তোমার ঠিক হয়নি। এতদিন ওই দুষ্টু জিনগুলো তোমাকে শুধু ভয় দেখিয়েছে। তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে আসার পর তোমার উপর ভয় দেখানোর পরিমাণও বাড়িয়ে দিয়েছে। ওই পুকুর পাড়েই তোমাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কাল রাতে যখন তুমি আগুন ছুঁড়ে মেরেছ, জিনটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রথমে তোমার উপর ভর করে, দোয়া কালাম পড়ার পর তোমাকে ছেড়ে দেয়, আর তারপর তোমার কোনো আত্মীয় রূপ ধারণ করে তোমাকে বাহিরে ডাকে। তবে তুমি এটা ভালো করেছো যে ওর ডাকে সাড়া না দিয়ে। যদি তুমি ওর ডাকে সাড়া দিয়ে বাইরে বের হতে, তাহলে তোমাকে ওই পুকুর পাড়ে নিয়ে যেত, না হয় পার্শ্ববর্তী শ্মশানে নিয়ে গিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করত। তোমার প্রাণ নিয়ে নেয়ার উদ্দেশ্যই ছিল মূলত ওই দুষ্টু জিনের। এতক্ষণ শুধু আমি হুজুরের কথাগুলো চুপ করে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ আমি তো হুজুরকে কিছুই বলিনি। তাহলে হুজুর এত কিছু কিভাবে বলতে পারছে? রাহাত সাহেব হুজুরকে বললেন, আপনার কাছে নিয়ে এসেছি, ওকে একটু ঝাড়ফুঁক এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে দিন। আর আপনি ওকে উল্টো আরো ভয় দেখাচ্ছেন, কি ব্যবস্থা দেবেন? আর ওকে তো আরো ভয় পাইয়ে দিচ্ছেন। হুজুর বললেন, আমি ওর জন্য কিছুই করতে পারবো না, বড়জোর ঝাড়ফুঁক করে আপাতত ওর ভয়টা কমিয়ে দিতে পারি। তবে যদি অন্য কোনো ব্যবস্থা দিতে হয় তাহলে সেটা ওকে অন্য কোথাও গিয়েই নিতে হবে। রাহাত সাহেব বললেন, কেন? আপনি দিতে পারবেন না কেন? আমাদের এলাকার সবাইকে তো আপনি সব ব্যবস্থা দেন, তাহলে ওকে কেন দিবেন না? উত্তরে হুজুর বললেন, রাহাত ভাই, ওকে যদি আমি কোনো ব্যবস্থা দেই, কোনো তদবির দেই, তাহলে আমার অনেক সমস্যা হবে। আর আমি শিওর ওকে যারা যেই ব্যবস্থাই দিয়েছে বা ঝাড়ফুঁক করেছে তাদেরও সমস্যা হয়েছে। উল্লেখ্য যে আমি আমাদের রূপগঞ্জের এক হুজুরের কাছ থেকে 3 বার বিভিন্ন ধরনের তদবির নিয়েছিলাম। দুর্ভাগ্য, আমি 3 থেকে 4 দিনের বেশি কোনো কিছুই ব্যবহার করতে পারিনি, বিশেষ করে তাবিজ। হুজুর একে একে আমার সাথে গত 7 মাসে যা যা ঘটেছে তার সব কিছু বর্ণনা করলেন। আমি শুনে অবাক, যেন ঘটনার সময় তিনি আমার সাথেই ছিলেন। কিছুক্ষণ পর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, এত সকালে কেন ফোন দিলাম, আর কোনো সমস্যা হয়েছে কিনা। আমি মাকে রাতের সব কিছু খুলে বললাম, আর এটাও জানালাম এখন যে হুজুরের কাছে আমি আছি উনি আমাকে যে কোনো ধরনের ব্যবস্থা দিতে নারাজ। পূর্বে আমাকে যে হুজুর
বিভিন্ন ধরনের তদবির দিয়েছিলেন, মা ওই হুজুরের কাছে গেলে সেই হুজুরও নতুন করে কোনো তদবির দিতে অস্বীকার করেন। অনেক অনুরোধের পর হুজুর রাজি হয়। মাদ্রাসার ওই হুজুর আমাদের রূপগঞ্জের হুজুরের সাথে ফোনে কথা বলে ওনাকে জানিয়ে দেন কিভাবে তদবির তৈরি করতে হবে। তবে তিনি সাবধান করে দেন এবং বলেন এখন যেন উনি কোনো ধরনের কোনো তদবিরের দিকে না যান বা কোনো বিষয় তৈরি না করেন। আমি যখন ওনার সাথে থাকব তখন যেন উনি নিজে দোয়া লেখেন, কারণ যদি আগে থেকে দোয়া লেখা হয় রাস্তায় ওনার সাথে যে কোনো বিপদ হতে পারে। ওনাদের কথা বলা শেষ হওয়ার পর হুজুর আমাকে ফু দিয়ে পানি খেতে দেয় এবং বলে সাবধানে বাড়িতে চলে যাওয়ার জন্য। বাড়িতে আসার পর আসরের নামাজ শেষে হুজুর আমাকে একটি দোয়া লিখে দেয় আর কিছু বিধি নিষেধ দিয়ে দেয়। সেগুলো হলো আমি যেন সবসময় নামাজ পড়ি, পাক পবিত্র থাকি, কোনো মৃত মানুষের লাশ না দেখি, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে যেন 41 দিনের আগে না যাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে কিছু বাজে স্বপ্ন দেখি, যেগুলো দেখে আমি প্রচণ্ড ভয় পাই। কয়েকবার হুজুরের স্বর্ণপন্ন হলে হুজুর আমাকে বলে এটা নাকি আমার অতীত ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য এমনটা হয়। যাই হোক, কিছু স্বপ্নের কথা না হয় অন্য কোনো দিন জানাবো, যার কিছু প্রমাণও আমি দিব। ঘটনাটা যতটা সম্ভব হয়েছে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। ভালো লাগলে বা প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করবেন। কাউসার মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাউসার মাহমুদ ভাইকে। আসলে ওনার সাথে যে ভয়ানক ঘটনাটি ঘটেছে এটি আসলে কি বলবো, যে উনি যে এটা ধৈর্য ধারণ করে এই বিষয়টির মোকাবেলা করেছেন, আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, এটা আসলে সত্যি উনি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যখন কোনো হুজুর কাউকে মানে কোনো কিছু না দেখে, মানে আগের কোনো বিষয় না জেনে বা তার সাথে আগে থেকে পরিচয় না থাকার পরেও কোনো বিষয় বলে দেন, সাধারণত এটা এমন হয় যে ওই হুজুরের সাথে থাকা কোনো জিন, ভালো জিন, তারা এই বিষয়টি ওই হুজুরকে জানিয়ে দেয়। কারণ মানুষ কিন্তু কোনো গায়েবের খবর জানে না, জিনদের মাধ্যম দিয়ে সাধারণত বিভিন্ন ব্যক্তিরা এই জিনিসগুলো জানতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যারা এক বাবার এক ছেলে রয়েছি, তাদেরকে শুধু এই ধরনের পরিত্যক্ত পুকুর নয়, যে কোনো জায়গায় পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হোক সেটা সুইমিং পুলে, হোক সেটা পুকুরে, হোক সেটা সমুদ্রে, খালে, বিলে, যে কোনো জায়গায় সতর্ক থাকতে হবে। কারণ জিনেরা এই এক বাবার এক ছেলেদেরকে হত্যা করে তারা তাদের ক্ষমতাকে বাড়াতে পারে এবং বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মানে প্রয়োগ এবং এইটার ফলাফল এবং কার্যকারিতার বিষয়ে যেন আরও তারা মানে শক্তি প্রাপ্ত হয়, এই জন্য এক বাবার এক ছেলেদেরকে পানিতে ডুবিয়ে তারা হত্যা করে। এটার মাধ্যমে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি তারা তো সতর্ক থাকবই, এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করব। অনেকে বিশ্বাস করতে চাইবে না, কেউ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব মানুষকে এই মেসেজটা পৌঁছে দেয়া। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা থেকে যে আমরা ভয় পেয়েছি বিষয়টা এরকম নয়। কেউ ভয় পাবেন, কেউ হয়তো বা ভয় পাবেন না, কিন্তু ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঘটনা থেকে বা অধিকাংশ ঘটনা থেকে আমরা যেন শিক্ষণীয় কিছু পাই। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নিশাত। তিনি ঢাকার মিরপুরে থাকেন। এবার তিনি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেট এবং বিএন কলেজ থেকে তিনি আছেন। তিনি এভাবে লিখেছেন যে আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলিশ লিখেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে এবং অনেক বেশি। আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া আরও অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়েই আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরও ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে, আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি। মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনেও একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা। তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25 অগাস্ট আমার ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারো সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা। তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতেই নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে।
মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোনো এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে, এ কারণে আমার মেজো খালামুনি একটু ধমক দিয়ে বলে আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি, আজেরা এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যেয়ে শুয়ে পড়ে। আমার মেজো খালামুনিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামুনি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামুনি দোয়া দুরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে। মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন কে তুই? তিনি বলেন আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন কেন মারলি, শুভকে মারলি কেন? উত্তরে বলে আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে বিথি কেন শুভর সাথে এত মিশত। মানে বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইতো। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখত, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এই কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল, আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো, তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মামা সব শুনে বললো কিভাবে মারছিস? বললো আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম। ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পরীটা বলে ওঠে যে ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই, ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিশাত অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তেন
না পারে এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপর আর এই পর্যন্ত আমি আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো ওই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছুই ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলল সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না। আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয় এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝেই এক রাতে শুভর বাবা মানে আমার মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো। এতটুকু পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভ তো আর বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারাই মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সব কিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি, তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের পাঠানো ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডের সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্টের রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন, আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটতো ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে।
একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল, কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেক দিন চলতে লাগলো, কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনার সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আশা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি, আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি। জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আশা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এমন হয়েছে, মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা। ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি, গেট খোলার পরে দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায়ই বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল। ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে, বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকারভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। আমি ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো এবং আমি চাইবো যে আপনি আগের মতো সেইভাবেই আমল আপনি বাড়িয়ে দেন। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। সেটা যেহেতু 2টা ঘটনাই আমি পড়লাম, একটা ঘটনা আপনারা শুনলেন যে আত্মহত্যা করেছে। আমাদের এলাকায় একটা আত্মহত্যা হয়েছিল, সুইসাইড হয়েছিল। এই আত্মহত্যাগুলোকে আসলে অনেকে বলে যে সন্ধ্যার সময় ছাদে যেও না, শয়তান ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা আমাদের মুরব্বীদের সাইটে, এবং তারা এটা মানতেন যে সন্ধ্যার সময় এদের, এটা সত্য কথা, সন্ধ্যার সময় এদের আত্মবিচরণ অনেক বেশি। এবং আমি এটা অনেকবার অনেকজনের কাছে শুনেছি এবং রেফায়েত ভাই আমাকে বলেছে।
এটা আমাদেরই এলাকার একটা ঘটনা। আসলে এলাকা টু এলাকা পাশাপাশি ভ্যারি করে, এবং আমাকে বলেছিলেন আমারই এক ক্লোজ জুনিয়র ভাই, সে আমাকে বলেছিল যে আলী ভাই একটা ঘটনা আছে। এটা আমি তখন কালেক্ট করি, যে তখন 2003-04 হবে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো এসএসসির আগের ঘটনা তখন কালেক্ট করেছিলাম, তো মনে পড়লো আজকে সেটা। আমাদের এলাকারই পাশের এক এলাকায় এক আঙ্কেল ছিল। তো আমরা ওই দিন রাতের বেলা আমরা সবাই এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম। তখন ওই ছোট ভাইটা, তখনও আমাদের থেকে 3 বছরের জুনিয়র, ও আমাদেরকে এসে বললো যে ওই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করেছে, যাবেন নাকি, চলেন, পুলিশের একাকার অবস্থা। তো আমরা খুব আমিও ছিলাম, আমরা খুব সবাই মিলে ডাট মেরে ওই বাড়িতে যাই, যে দেখি কী অবস্থা হয়েছে, ওই মেয়েটা আত্মহত্যা করেছে। তো ওই মেয়েটাকে অনেকেই চিনত। তো আমরা যখন যাওয়ার পর দেখি পুলিশের গাড়ি। মেয়েটা তখন মাত্র ক্লাস 7-এ পড়ে, এবং মেয়েটার সম্ভবত কোনো একটা সম্পর্ক ছিল, যেটা নাকি বাবা মা সহ্য করতে পারে না। এই সম্পর্কটা কী ছিল সেটা আমরা জানতে পারিনি, এটা কী ধরনের সম্পর্ক ছিল। পরে ছাদ থেকে পড়ে মেয়েটা সুইসাইড করে। এখন আমরা এমন মানুষ যে আমরা কিন্তু জানি না মেয়েটা কীভাবে মারা গেছে। ওই মৃত্যুর সময় অবস্থায় আল্লাহ ছাড়া এবং আর ওই যে বান্দা মারা গেছেন সে ছাড়া কেউ জানে না। এখন যিনি মারা যাচ্ছেন সে কিন্তু আর ব্যাক করছেন না আমাদের কাছে, সুতরাং আমরা বলতে পারবো না যে সে কীভাবে মারা গেছে। তা আমাদের সামনে মাঝে মধ্যে এই ধরনের মায়া আসতে পারে। যাই হোক, পরে এই লাশটা নিয়ে যায়। পরে আমরা রাতের বেলা ওই জায়গায় প্রায় রাত 2টা পর্যন্ত সময় কাটাই। আমার বাসায় জানতো সবাই, তো রাত 2টা পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গায় সময় কাটাই। এবং ওই যেটুকু লাশ নিয়ে গেছে, ওই বাসার মধ্যে আশপাশের লোকজনদের ভিড়, আগে যখন মানুষ মারা যেত ওই সময় মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিড় করে একাকার অবস্থা ছিল। এখন তো কেউ মারা গেলে টেরই পায় না কেউ, এবং কেউ মারা গেলে কাছেও আসে না, কত কিছুর ভয়। তো আমি জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের মৃত্যুগুলো কিন্তু আমাদের দেশে হরহামেশাই হয়ে যাচ্ছে। সেগুলোকে শাক দিয়ে মাছ ঢাকা। অনেকে বলে যে আমি মেরেছি। এই ধরনের জিনিসপত্র যদি কাউকে হাজির করা হয় সে বলতে পারে। আবার ওই যে দেখালেন বলে যে লাশ হাতে করে নিয়ে এসছে কবর থেকে উঠিয়ে, হয় অনেক সময় এগুলি সম্ভব না, এগুলি অবশ্যই এগুলি মায়ার খেলা। তারপরও কিছু ঘটনা তো ঘটছে। তো আশপাশে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আমাকে বলেছে এইভাবে যে ভাইয়া, লাশের গোসল করানোর সময় যদি ওই মরা মানুষটি হঠাৎ করে আপনার হাত চেপে ধরে, তাও আবার আপনি সেখানে একা, সময়টা রাত প্রায় 2টার দিকে, তখন আপনি কি করবেন? যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ঘটনাটি সম্পূর্ণ শুনতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আছি মাহমুদ শোয়েব, লোকাল ভূত এফএম থেকে। চলুন আমরা জেনে আসি সম্পূর্ণ ঘটনাটি। গ্রামের মসজিদের পাশে ছোট্ট একটা ঘর আছে, আর সেই ঘরটায় একা বসে আছেন হাফেজ করিম সাহেব। সামনে চৌকিতে শুয়ে আছে লাশ। গ্রামের কবিরাজ ছিলেন ওই লাশটা জলিল মিয়ার। বয়স হয়েছিল 75, মারা গেছেন সন্ধ্যায়। কিন্তু তার ছেলেরা কেউ তাকে গোসল করাতে রাজি হয়নি। প্রশ্নটা হচ্ছে কেন তাকে তারা নিজের ছেলে হয়েও গোসল করাতে চায়নি? কারণ গ্রামে কথা ছিল জলিল মিয়া যে কবিরাজ ছিলেন, এই কবিরাজ সাধারণ মানুষ ছিল না। করিম সাহেব অবশ্য এসব বিশ্বাস করতেন না, হাফেজ করিম সাহেব। তিনি 30 বছর ধরে মৃতদের গোসল করিয়ে আসছেন। শত শত লাশ তার হাতে পবিত্র হয়েছে। ভয়, সেটা তো কবেই মরে গেছে তার। ওই হাফেজ করিম সাহেবের কোনো ভয় ছিল না, কারণ তার এইটা অভ্যাসগত হয়ে গেছে। পানি গরম করে নিলেন, কাপড় বিছালেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন ওই লাশ ধোয়ার কাজ। প্রথম পানি ঢাললেন মাথায়, ঠিক তখনই একটা জিনিস খেয়াল করলেন। লাশের ঠোঁটের কোণে খুব সামান্য একটু হাসির রেখা।
মৃত মানুষ কি হাসে ভাই? তিনি মাথা ঝাঁকালেন। বয়স ভম্র, মানে হতে পারে যে বেশি বয়স হয়েছে, এই জন্য হয়তো এমন হয়েছে, আলো কম। এগিয়ে গেলেন এবং তিনি ওটা মাথা থেকে, ওই হাসলো যে এটা মাথা থেকে ঝেড়ে তিনি সামনের দিকে গিয়ে তার বুকে পানি দিচ্ছেন, পেটে পানি দিচ্ছেন। যখন হাত নামালেন পায়ের দিকে, তখন তার বাম হাত লাশের পাশ দিয়ে একটু সরে গেল। ঠিক সেই মুহূর্তেই ঠান্ডা, বরফের মতো ঠান্ডা 5টা আঙ্গুল লাশের হাত তার কবজি খপ করে চেপে ধরল। করিম সাহেব চিৎকার করতে পারলেন না, গলায় যেন পাথর আটকে গেছে। পা দুটো মাটিতে গেঁথে গেলেন। শুধু তার চোখে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, মানে আস্তে আস্তে করে ওই হাফেজ করিম সাহেব লাশের পা থেকে তার মুখের দিকে তাকাতে লাগলো। জলিল কবিরাজের চোখ খোলা, সাদা এবং পুরোটাই সাদা হয়ে গেছেন। সেই ফাঁকা সাদা চোখ দিয়ে যে সরাসরি তাকিয়ে আছে করিম সাহেবের দিকে, এটা বোঝাই যাচ্ছে। এবং ওই লাশটা ঠোঁট নড়ালেন, কিন্তু কোনো শব্দ নেই। করিম সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, আমাকে এখানে রেখে যেও না, এমন একটা কথা আসলো। ঠোঁট নড়ানোর, ওই লাশটা ঠোঁট নড়ানোর সাথে সাথে পরের দিন সকালে গ্রামের মানুষ মসজিদের দরজার সামনে করিম সাহেবকে পেল। চুল পুরো সাদা, চোখ বোঝা, জ্ঞানহীন। তার বাম কবজিতে 5টা আঙুলের দাগ এখনো। জলিল কবিরাজের লাশ, ওই লাশের এখনো দাগ। পরিষ্কার গোসল করানো, কাফনে মোড়ানো, চৌকিতে শুয়ে আছে সেই মুখে হাসি, অর্থাৎ তিনি যাকে গোসল করিয়েছেন তিনি অনেক অনেক হাসছেন। এরপরে যখন এই বিষয়টি করিম সাহেব কাউকে জানাতে চাইলেন না, কিন্তু তারপরেও তিনি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার ছেলেকে এই ঘটনাগুলো বলে, এবং তার ছেলে থেকে পুরো গ্রাম এই ঘটনাটি ছড়িয়ে গিয়েছে যে হাফেজ করিম সাহেবের সাথে এইরকম ঘটনা ঘটে গিয়েছে। যে লাশ ধোয়া ছিল, সেই মুহূর্তে লাশ হেসে উঠেছে এবং তার চোখ উল্টে গেছে, আর হাফেজ সাহেবের হাত খাপাত করে চেপে ধরেছে। এই কথা জানাজানি হয়। তার 2 দিন পরেই ইমাম সাহেব ঘুমের মধ্যে মারা যায় এবং এই ঘটনাটি এই পর্যন্তই স্তব্ধ হয়ে যায়। এই ঘটনাটি নিয়ে আর কেউ কারো কাছে ঘটনা শেয়ার করে না, কেননা তারা জানে যে করিম সাহেব এই ঘটনাটি শেয়ার করার কারণেই তিনি মারা গিয়েছেন। তো এই ছিল আমাদের অডিয়েন্সের পাঠানো একটি ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। চলুন আমরা আমাদের ভৌতিক স্পেশাল এবং বলতে পারেন ভয়েস আর্টিস্ট বাবু ভাইয়ার কাছে যাব। তিনি অনেক সুন্দর এবং ভয়ঙ্কর ঘটনা বলেন। চলুন চলে যাই ঘটনাতে। নিয়ে এলাম আরও একটি ঘটনা, এবং যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরমান চৌধুরী চুয়াডাঙ্গা থেকে। এবং আরমান তার নানা বাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে আপনাদের কাছে ঘটনাটা শেয়ার করি। তো এই ঘটনাটা ঘটেছিল আরমানের নানা বাড়ির এলাকায় এবং আজ থেকে অনেক বছর আগে। এবং সেখানে একজন মানুষ থাকতো যার নাম ছিল এমদাদ মিয়া। এবং এমদাদ মিয়া পেশায় একজন ছিল কাঠমিস্ত্রি, তিনি কাঠের কাজ করতেন। কিন্তু তার একটা শখ ছিল, তিনি সুযোগ পেলেই, তার একটা কোষা নৌকা ছিল। কোষা নৌকা আপনারা জানেন যে ছোট একটা নৌকা, সেই কোষা নৌকা নিয়ে তিনি বেরিয়ে পড়তেন নদীতে। এবং তিনি তাদের ওখানে নদীর অংশটা ছিল বেশ চিকন আর কি, মানে বেশ শীর্ণ একটা নদীর অংশ ছিল, মানে অনেকটাই শীর্ণ হয়ে গেছে ওই অংশ দিয়ে। এবং সেই নদীর এক অংশ দিয়ে গেলে বেশ গাছপালা, বন জঙ্গলের মতো আছে। তো সেই সব জায়গায় সে চলে যেতেন তিনি মাছ ধরতে। তার মাছ ধরা একটা শখ ছিল এবং তার মাছ ধরার শখটা মূলত রাত কেন্দ্রিক। রাতের বেলা মাছ ধরতে পছন্দ করতেন তিনি, বিশেষ করে যখন চাঁদ উঠতো পূর্ণিমার রাতে তিনি খুব বেশি যেতেন। তো এই এমদাদ মিয়া
সবসময় কাঠের কাজ করেন এবং তার মানুষ অনেক ফরমাইশই তাকে খুব পছন্দ করে, ফরমাইশ দেয় তার কাছে যে এরকম খাট লাগবে ওরকম খাট লাগবে। তো তিনি সেগুলো তৈরি করতেন, খুব যত্ন নিয়ে তৈরি করতেন। তার মানে খুব হাতের কাজ ভালো ছিল। তার গুরু তাকে অনেক ভালোভাবে শিখিয়েছিলেন কাজটা করা। যাই হোক, এবং এমদাদ মিয়ার যে কোষা নৌকাটা ছিল সেটাও খুব ভালো কাঠের নৌকা এবং তিনি খুব পছন্দ করতেন, মানে শৌখিন মানুষ আসলে এমদাদ মিয়া। আর মাছ ধরাটাও ছিল তার একটা বিশেষ শখ। তো এরকম একটা সময় একদিন এমদাদ মিয়া এরকম দিনের বেলা তার বসে আছেন, তিনি গল্প করছেন তার আশেপাশে যারা বন্ধু বান্ধব যাদের সাথে তার মানে ভালো জমে সেরকম মানুষদের সাথে গ্রামে। তো তারা গল্প করতে করতে বলল একজন যে এইখানে এই যে আমাদের নদী যেখান থেকে বাঁক নিয়ে গেছে ওই জায়গা থেকেও যায় না, বলতেছে ওই জায়গাতে ঢুকে যে অনেক কিন্তু একটু জংলা টাইপের জায়গা, কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তো অনেক ভালো মাছ উঠে এবং দেখা গেছে যে অনেকেই যারা যে গেছে ওইখানে তারা অনেক ভালো মাছ ধরতে পারছে। তা একজন বলতেছে তাদের মধ্যে যে যারা ওই জায়গায় গেছে তারা ভালো মাছ ধরতে পারছে, বেশিরভাগ মানুষ যায় না ওই জংলা দিকে, ভয় আর ওদিকে ঢুকে না মানুষ। তো এমদাদ মিয়া বললো যে জংলা দেখে ভয় ঢুকে না, আসলে বাসার থেকে মানুষ এত দূর যাইতে চায় না মাছ ধরতে, বেশ দূর হয়ে যায় তো এখান থেকে। আবার ওই জায়গায় স্রোতটাও বেশি, স্রোতটা কেমন যেন এলোমেলো ভাবে চলে, নৌকা বেয়ে আসতে অনেক কষ্ট হয়, এটা বলতেছে এমদাদ মিয়া। তো সেই লোক তখন বলতেছে আরে না, ওদিকে গেলে পরে কিন্তু ভালো মাছ পাওয়া যায়, এটা আসলে মানুষ যায় না, ভয় পায় মানুষ। এমদাদ বলে আমি তো রাত্রিবেলা নৌকা নিয়ে যাই বিভিন্ন জায়গায়, ওখান থেকে আমি খুব কাছেও গেছি, কিন্তু আমি আর ওদিকে যাই নাই, কারণ হচ্ছে স্রোতের জন্য, স্রোতটা এলোমেলো হয়ে যায় আর বাসার থেকে অনেক দূরে, পরে ওইখান থেকে বেয়ে আসতে অনেক কষ্ট হবে, আর আমি একা ছিলাম এর জন্য যাই নাই। তো ওখানে যাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। তো ওই লোকের সাথে কথায় কথায় তার তর্ক লাগে। তো লোকটা বলে যে ইমদাদ তুমিও ভয় পাও, তুমি এটা স্বীকার করো না এসে। তো ইমদাদ বলে যে আমি কোনো ভয় নেই আমার। তো এই তর্ক বিতর্কে ইমদাদ বলে যান আমি যাচ্ছি, এই যে সামনের যে চাঁদনি রাত আসবে, চাঁদনি রাতে আমি মাছ মারতে যাচ্ছি, আমি যাবো ওইখানে। তো ওই লোক বলতেছে যে তুমি যে যাবা তার প্রমাণ কি, তুমি ওইখানে গেলে? বলে কি আচ্ছা আমি যাবো ওইখানে, আপনি যদি প্রমাণ পাইতে চান, আপনার যদি মনে হয় যে ওইখানে আমি ওইখানে যে একটা কাঠের খুঁটি পুঁতে দিয়ে আসবো, একেবারে কাপড় বাইন্ধে, মাথায় লাল লাল কাপড় বাইন্ধে ওখানে পুঁতে দিয়ে আসবো আমি, দেখেন তাহলে বুঝবেন আপনি যে ঘটনা কি। লাল গামছা একটা বাইন্ধে দিয়ে ওখানে পুঁতে দিব, আপনি যে দেখে আইসেন ওইটা, তাহলে বুঝবেন প্রমাণ কি। আর নাহলে আপনি স্বীকার করবেন যে ইমদাদ গেছিল ওখানে মাছ মারছে, ইমদাদ মাছও ধরছে, এবং আপনি আমাকে আর মানে সবার সামনে বলবেন যে আমি এদের সবার থেকে সাহসী। তো ওই লোক বলে আচ্ছা যাও, তুমি যদি করতে পারো তাহলে আমিও দেখে আসতে পারবো পরে যে তুমি ওখানে আসলে গেছো নাকি। বলে ঠিক আছে। তো ইমদাদ মিয়ার একটু জেদ চাপে আর কি, সে আসলে খুব সাহসী মানুষ, এইসব ভয়টায় পায় না। তো এরকম আসলেই নেক্সট ডে যেদিন তার আসলো, মানে পূর্ণিমা আসলো, তার মাছ ধরার এমনি প্ল্যান ছিল, সে তার সব সরঞ্জাম গুছায় তার বাসাতে তার স্ত্রীকে বলল যে আমি বেরোচ্ছি, যাচ্ছি মাছ ধরতে। তার স্ত্রী তাকে বিদায় দিল, জানে যে স্বামীর অভ্যাসই এরকম, সে তো আর শুনবে না। তিনি পছন্দ করতেন না এই রাতের বেলা তার হাজবেন্ডের মাছ ধরার যে অভ্যাস, কিন্তু কিছুই বলার নাই। ইমদাদ মিয়া সব কিছু গোছায়, তার যে জিনিসপত্র সব গোছায়, বড়শি টর্শি যা যা আছে গোছায় নিয়ে, সে তার জালও ছিল, ছোট জালও ছিল, যিনি সময় সময় জালও মারতেন যদি বুঝতেন যে মাছ আছে বেশ, এমনি বড়শি দিয়ে শিকার করেন বাট জালও আছে তার। তো তিনি সেগুলো সব গোছায় তার কোষা নৌকার কাছে আসলেন। তিনি এক জায়গায় উঠায় রাখতেন, নদীর পাড়ে এক জায়গায় উঠায় রাখতেন নৌকাটাকে। তো এটাকে অনেক করে কসরত করে ঠেলে নদীতে নামাইলেন এবং তার জিনিসপত্র রাখলেন, রেখে উঠে বসলেন। তো উঠে দেখতেছেন যে খুব সুন্দর একটা চাঁদ আসছে, চাঁদটা হলদেটে রঙের চাঁদ, মানে এই হলদেটে রঙের চাঁদ তার কাছে বেশ লাগে, তিনি খুব এনজয় করেন হলদেটে চাঁদ দেখলে। দেখতেছেন যে আকাশে হলদেটে চাঁদ এবং সেটার আলো পানিতে পড়ে পানিতে ঝকমক করতেছে, মনে হচ্ছে যে ওইটার রিফ্লেকশনটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো এরকম দেখে তিনি মানে খুব ভালো মজা, মানে খুব আনন্দ পেলেন। তিনি তখন চিন্তা করলেন যে তার খুব মানে কাছের বন্ধু একজন আছে, যে সে যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো সে কাছের বন্ধুকে যেহেতু পেলেন না, তিনি একাই, মানে তিনি আসলে ওই বন্ধুর সাথে আলাপ আলোচনাও করা হয়নি তার, যে তিনি এরকম মাছ ধরতে যাবেন রাতের বেলা এবং একটু দূরে যাবেন, তিনি যে ওখানে যে ওই বনের মধ্যে ঢুকবেন, এগুলা কিছুই তার মানে বন্ধুর সাথে আলাপ করা হয়নি। তো যাই হোক, তিনি নৌকায় উঠে নৌকা ছেড়ে দিলেন। আর তার আসলে বন্ধুকে বলার মতো না ছিল না ব্যাপারটা, কাজ সেই যে লোকটার সাথে তার তর্ক হয়েছিল যে ওখানে সে যেতে পারবে না, মানুষ ভয় পায়, সেই লোকটাকে কিন্তু তিনি বলছেন তিনি একলা যাবেন ওইখানে, কারণ তিনি খুব সাহসী মানুষ। তো সুতরাং সব দিক বিবেচনা করলেও তার এটাই মানে করার প্রয়োজন ছিল, তিনি একলাই রওনা দিলেন।
তিনি তার ফ্রেন্ড নিতাইকে, তার বন্ধুর নাম ছিল নিতাই, তিনি ভাবছেন যে নিতাইয়ের সাথে পরে তিনি আলাপ করবেন এবং তার এই তিনি যে ঘুরে আসছেন পুরো এক্সপিরিয়েন্সটা তিনি বলবেন, এটার মধ্যেও একটা আনন্দ আছে। তো এই চিন্তা করে তিনি যাচ্ছেন। তো ইমদাদ মিয়া আস্তে আস্তে নৌকার দাঁড় বাইছেন এবং তার অসাধারণ লাগছে। অসাধারণ লাগার মূল কারণ হচ্ছে যে চাঁদের আলোটা মনে হচ্ছে নদীর খুব কাছাকাছি চলে আসছে এবং তিনি তাদের যেই অংশটার থেকে বেশ একটু বড় জায়গায় পৌঁছায় গেলেন। মানে নদীটা যেখানে চওড়া সেখানে আরও সুন্দর লাগছে। চাঁদটা মনে হচ্ছে আর একটু নেমে গেছে এবং নেমে যে মনে হচ্ছে পানির উপরে চাঁদের আলো পড়তেছে এবং সেটাই ঢেউয়ের সাথে মিশে মিশে আসতেছে। প্রতিটা ঢেউয়ের মাথায় চাঁদের আলো। তো এরকম দেখতে দেখতে তিনি আস্তে আস্তে করে তিনি তার মতো বৈঠা বাইছেন এবং তিনি চিন্তা করলেন যে তিনি প্রথমে একেবারে শুরুই করবেন, মাছ ধরা শুরুই করবেন ওই জায়গায় যেই জায়গাটা তাকে বলছে, যেই জায়গায় মানে ভয় পায় মানুষ যায় না, এবং সেই জায়গাটায় যেই শুরু করবেন। তো তিনি আস্তে আস্তে নৌকা বাইতে বাইতে তিনি একেবারে সেই নদীর চওড়া অংশ পার হয়ে চলে আসলেন আবার সেই সংকীর্ণ অংশে, যেই জায়গায় আবার নদী সংকীর্ণ হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু মোটামুটি আরেকটু সামনে গেলেই সেই গাছপালা বন জঙ্গলের অংশটা শুরু হবে, যেই জায়গায় স্রোতটা একটু অন্যরকম, মানে একটু খরস্রোতা বেঁকে গেছে নদী, স্রোতটা অন্যভাবে চলে। নদী যদিও ওখানে সংকীর্ণ হয়েছে, বাট স্রোতটা অনেক অন্যভাবে চলে আর কি। বাঁকা জায়গায় সাপের মতো স্রোত এঁকে বেঁকে চলে এবং কয়েক জায়গায় খুব তীব্র স্রোত আছে। এবং মানুষ এই কারণেই ভয়ে ওই জায়গাটা শান্ত যায় না, কারণ হচ্ছে যে ওই জায়গায় যদি চলে যায় একেবারে, মানে তাদের অঞ্চলের মানুষটা খুব একটা যায় না, কারণ হচ্ছে ওই জায়গায় যদি চলে যায় ওই স্রোতের মধ্যে পড়তে হয় এবং এইসব ছোট কোষা নৌকাগুলা আবার বেয়ে এইদিকে আসাটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য। মানে এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর রাতের বেলা তো মানুষ আসলে ওই সব জায়গায় যায়ই না। তো তিনি যখন সংকীর্ণ অংশ ঢুকছেন তখন দুই একটা জেলে নৌকা তিনি দেখছেন যারা রাতে এরকম মাছ ধরে, বাট এছাড়া তিনি যখন এই অংশে চলে আসলেন, সংকীর্ণ অংশ দিয়ে আরও সামনে যাচ্ছেন, তখন আস্তে আস্তে আর কোনো নৌকা দেখছেন না। তিনি একেবারেই গাছগাছালি একদম নিঝুম নদীর পাড়ের যে পরিবেশ, যে বনের শব্দ, সেটা তিনি পাচ্ছেন। আর তার সাথে ছিল হচ্ছে একটা হ্যারিকেন, এবং হ্যারিকেনটা তিনি আরও ভালো মতো বাড়িয়ে দিলেন আলোর কিছুটা সোর্স পাওয়ার জন্য। কিন্তু সেই আলো কিন্তু অন্যরকম লাগছে, কারণ চাঁদের আলো আছে। চাঁদের আলো যদিও এই যে বড় বড় গাছ আছে নদীর দুই পাশে, সেই গাছে অনেকটা আটকে যাচ্ছে, মানে একটা হলদেটে আলো চারিপাশে আছে। আর তার যে হ্যারিকেনের আলো সেটাতে কিছু জায়গা আলোকিত হয়ে আছে। তে সংকীর্ণ অংশে স্রোতের শব্দও পাচ্ছেন, স্রোত বেড়ে গেছে এবং তার নৌকার গতিও মনে হয় বেড়ে গেছে। এবং তিনি মোটামুটি এবার একটু সাবধানে তার হাল ধরে রাখতেছেন তিনি, যে যাতে নৌকাটা আবার যে পাড়ের মধ্যে কোথাও, যেহেতু বাঁকা জায়গাটা বেঁকে গেছে, যাতে বাড়ি না খায় এরকম। তো তিনি যাচ্ছেন এবং তিনি কিন্তু এনজয় করছেন। তিনি দক্ষ, কিন্তু তিনি একজন দক্ষ মাঝিও একসাথে। তিনি খুব দক্ষভাবে মানে নৌকা বাইতে পারেন, এটা তার নিজের সুনামও আছে, তার তিনি ভালোই জানেন। তো তিনি মোটামুটি বাঁকগুলো কাটায় কাটায় যাচ্ছেন। নদী যেখানে সংকীর্ণ কিন্তু স্রোত বেশি, স্রোতের শব্দ পাচ্ছেন, কুলকুল স্রোত, এবং গাছের উপর দিয়ে একেবারে চাঁদের আলো হালকা এসে পড়ছে। চাঁদটাকে দেখা যাচ্ছে, আকাশটা হঠাৎ আবার বাঁকে হারিয়ে যাচ্ছে। তো এরকম কয়েকটা বাঁক পার হওয়ার পর তার কাছে খুব মানে মজা লাগলো। তিনি মনে করলেন যে এটা অনেকটা কসরতের মতো একটা ব্যাপার। তিনি বললেন, আমি এখানে আগে আসি নাই কেন? আর এই স্রোতের মধ্যে মানুষ মাছ ধরে কিভাবে? নৌকা থামায় তো ধরতে পারার কথা না, কারণ নৌকা মুভ করবে সব সময়। এখানে নৌকা কোথাও আটকায় রাখা যেতে পারে নোঙর করে, কিন্তু সেই স্রোতের টানতে থাকবে নৌকারে। তো এরকম দেখতে দেখতে, এবং গাছগাছালি পুরো একটা জঙ্গলের মতো পুরো, এবং সেই সময় গাছগাছালি আরো অনেক বেশি ছিল। তো এরকম কয়েকটা বাঁক পার হওয়ার পর এক জায়গায় তিনি বাঁয়ে একটা ছোট্ট খাড়ির মতো দেখতেছেন, যেটা হচ্ছে একটা বালির একটা পাড় আর কি। বালির পাড় অনেকটা কাইন্ড অফ সমুদ্রের পাড় যেরকম থাকে, এইভাবে বালি নেমে গেছে আর কি, এবং স্রোত যে ছলাৎ ছলাৎ বাড়ি খাচ্ছে পাড়ে। এবং ওইখানে স্রোতের ইসে তিনি একটু বাঁয়ে কাত করতেই তার নৌকা একদম যে বালির মধ্যে খেচ করে যে বিঁধল। তো তিনি সাথে সাথে তার ওখানকার যে নোঙর করার জিনিসটা গেঁথে দিলেন বালির মধ্যে, এবং সে বৈঠা দিয়ে বাড়ি দিয়ে আরো বেশি গভীরে ঢুকাই দিলেন। সেটা দিয়ে নৌকাটাকে আটকালেন সেখানে, এবং তিনি বুঝলেন যে এইখানে বসেই মাছ ধরা যাবে সুন্দর। দেখতে পাচ্ছেন যেখানটায় তিনি আছেন তার সামনে বিশাল গাছগাছালির জায়গা, মানে মনে হচ্ছে একটা জঙ্গল পুরা, এবং ঝিঝি পোকা ডাকতেছে, এবং তার উপর দিয়ে গাছে, মানে সেই গাছপালার ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে, একদম হলদেটে চাঁদ, এবং সেটা আলো এসে পড়ছে চারিপাশে। তো ইমদাদ মিয়া এই প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মোহিত হয়ে গেলেন। তার কাছে মানে অসাধারণ লাগতেছে। তিনি চিন্তা করতেছেন দাঁড়ায় দাঁড়ায়, এরকম একটা সুন্দর জায়গায় এতদিন আসি নাই, খুবই অবাক কাণ্ড।
তো তিনি আবার চিন্তা করতেছেন যে এখানে তিনি যে বালির পাড়ে দাঁড়াইছেন, যেখানে চিন্তা করলেন যে এইখানে মানে মানুষজন এসে কোথায় যায়। তো তিনি ভালো মতন খেয়াল করে দেখলেন ওই জায়গাটা মনে হচ্ছে আনটাচড, দেখে মনে হচ্ছে না যে কোনো মানুষ এখানে হেঁটে চলাফেরা করে বা কিছু। এবং তার পেছনের জায়গাটা একেবারে খা খা করতেছে, ঝিঝি পোকার শব্দ আসতেছে, এবং সেইখানেও গাছের উপরে চাঁদের আলো পড়ছে, বেশ একটা অন্যরকম হলুদাভ আলো। তো তিনি তার হারিকেনটা নিয়ে আস্তে করে নামলেন নৌকা থেকে, হারিকেনটা নিলেন, হারিকেনটা নিয়ে নামছেন, এবং তার সাথে তিনি তার এখানে একটা লাঠি ছিল, সেই লাঠিটা মাথার মধ্যে একটা লোহার লাগানো, আর কি এরকম চোখা লাগানো, সেটা তারা ব্যবহার করেন সাধারণত কোথাও কিছু গাঁততে গেলে এরকম ব্যবহার করেন। তো সেটা নিয়ে তিনি নামলেন, নেমে হারিকেন আর ওই লাঠিটা নিয়ে তিনি চিন্তা করেন একটু হেঁটে দেখি, তারপর এখানে বসি কি অবস্থা, মানে অন্য কোনো মানুষ এখানে আসলে কোথায় আসে, কি অবস্থা, একটু ঘুরে দেখার ইচ্ছায় তিনি নামলেন আর কি। তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে তিনি ঢুকে গেলেন ভিতরে। দেখলেন যে কিছু ঝোপঝাড় আছে, যে ঝোপগুলো হচ্ছে এক মানুষ সমান উঁচা, এর মাঝখান দিয়ে আবার হাঁটার মতো রাস্তাও আছে। তো তিনি হেঁটে 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 গেলেন, বেশ খানিকটা হেঁটে যেয়ে দেখলেন সামনে এক জায়গায় বেরিয়েছেন তিনি, ঝোপঝাড় মানে নাই ওখানে, ওই জায়গাটা খোলা মাঠ, এবং সে খোলা মাঠে একদম চাঁদের আলো পুরো পড়ে, ওই জায়গাটা মানে একদম মানে ফিনিক ফোটা জোছনা, কিন্তু একদম হলদেটে জোছনা। তার ওই পারে আবার গাছপালা শুরু হয়েছে, মানে মাঝখানে একটা খোলা জায়গা, বেশ ফাঁকা। তো ওই জায়গাটাকে তিনি দেখলেন, দেখে তিনি আবার ফেরত আসলেন, ওখানে হেঁটে হেঁটে আবার নিজের জায়গায় চলে আসলেন, এবং এসে তিনি প্রথম মাছ ধরা শুরু করলেন। তিনি প্রথম সেখানে বড়শি ফেললেন, বড়শি ফেলে কিছুক্ষণ মানে যায় নাই, এর মধ্যেই তিনি দেখলেন যে তার ওখানে ফতনা নড়তেছে আর কি তার বড়শির সাথে। তিনি বুঝে গেলেন যে মাছ ধরছে, মাছ আটকাইছে সেটাতে। অনেক তিনি কসরত করলেন, করে টোরে তুললেন বেশ বড় একটা কাতল মাছ, এত বড় একটা কাতল মাছ, মানে বেশ বড়, মানে অবাক করা কাণ্ড। তিনি কখনো কল্পনাই করেন নাই যে তিনি নদীর মধ্যে থেকে এরকম একটা কাতল, এত বড় কাতল, মানে তিনি কিন্তু অনেকদিন মাছ ধরেন, এত বড় কাতল তার কাছে ধরা পড়বে তিনি এটা চিন্তাও করতে পারেন নাই, কারণ ওইটার ওজন মনে হয় 8-10 কেজির উপরে হবে। মানে তিনি এত বড় ধরেন নাই কাতল কখনো, মানে তিনি ওটাকে যে নিতেই পারতেছেন না, এত এত মানে এত শক্তি মাছটার, আর এতই অনেক কষ্ট করতে 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 এক সময় তিনি ওটাকে টেনে নিয়ে আসলেন, এনে তিনি পাশে এনে তিনি নেমে গেলেন হাঁটু পানিতে, স্রোতে বাড়ি খাচ্ছে তার পা, এবং তিনি মাছটাকে তুলে ফেললেন। মাছটা লাফাচ্ছে, কাতল মাছ, এরকম বড় কাতল মাছ লাফাচ্ছে, এবং বেশ শক্তিতে তিনি সেটাকে নিয়ে তার যে কোষা নৌকার নিচে, তার পাটাতনের নিচে ফেলে দিলেন, এবং সেটা নিচে পড়েও লাফাইতেছে, এবং সেই লাফের চোটে টড়প টড়প করে উঠতেছে তার নৌকার নিচের দিকটা, নিচে লাফ দিয়ে উঠতেছে, এবং একটা 8-10 কেজি ওজনের মাছের বেশ শক্তি, কিন্তু লাফ দিয়ে উঠতেছে, এটার বাড়ি খাচ্ছে নিচে। তো তিনি মানে খুব আনন্দিত হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন এইরকম মাছ কয়েকটা পড়লে তো আমি নিতেই পারবো না আমার এই নৌকায়। তার কোষা নৌকাটা আবার একটু বড় ছিল, তো তিনি চিন্তা করতেছেন, করে তিনি আবার সেই বড়শি ফেললেন। এইবারও তার মাছ ধরা পড়লো, এইবারও এরকম বেশ বড় সাইজের একটা মাছ ধরা পড়লো, কয়েক কেজি ওজনের হবে, সেটাও তিনি এরকম নিলেন, নিয়ে ওই তার ইসের মধ্যে ফেললেন। ফেলে তিনি খুবই খুশি, তিনি চিন্তা করলেন আরে এই জায়গায় মাছ ধরার কথা বলছে, তো অসাধারণ একটা ব্যাপার। তো এই সময় তার কাছে হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে তাকে কে যেন ডাক দিল, এবং সেই ডাকটা একেবারে তার বন্ধু নিতাইয়ের মতো, রে এমদাদ, এমদাদ এভাবে করে ডাকতেছে। তো তিনি খুব হয়ে গেলেন, জানি নিতাইয়ের কণ্ঠ, নিতাই এখানে কি করে? তো তিনি ফিরে বলে, এই নিতাই নাকি, এই তুই এখানে কোত্থেকে আসলি? এ বলতে বলতে তিনি সে তার ওই বড়শিটাকে রেখে, তখনও বড়শি ফেলেন না, এবার রাখলেন, এবং তখনও তার ভেতরে মাছগুলো কিন্তু লাভ দিতেছে, মাঝে মাঝে সে শব্দ হচ্ছে তার পাটাতনে ঠট ঠট করে। কাতল মাছের নড়াচড়া কমে আসছে, কিন্তু অন্য মাছটা লাভ দিতেছে। তিনি রেখে তিনি হেঁটে গেলেন সামনে, তো হারিকেনটা নিয়ে গেছেন হাতে, হারিকেন নিয়ে হেঁটে পেছনে দেখেন কেউ নাই। তো তিনি বলছে, কিরে, আমি একদম শুনছি নিতাইয়ের ডাক, মানে কি ব্যাপার, ঘটনা কি? আবার তিনি এরকম শুনলেন যে এরকম মানে এরকম তাকে ডাকতেছে দূর থেকে, মানে তিনি যেখানে দাঁড়াচ্ছেন তার দূর থেকে, জোবের বাস থেকে, এমদাদ। তো তিনি মানে একদম পুরো হয়ে গেছেন। তিনি আবার হাঁটা ধরলেন, ওইখানে হাঁটতে তিনি বলতে, নিতাই তুই এখানে নাকি, তুই কিভাবে এলি, তুই কেন মাছ ধরতে আসছিস নাকি? এগুলো বলতে বলতে সামনে গেছে, যে দেখতেছে যে কেউ নাই, একদম খোলা জায়গায় তিনি বের হয়ে আসছেন, সেই যে ঝোপঝাড়ের পাশে। এই ডাক শুনতে শুনতে তিনি চলে আসেন ওই ঝোপঝাড় পার হয়ে যে ফাঁকা জায়গাটা, ওইখানে। এখানে এসে তিনি অদ্ভুত একটা দৃশ্য দেখলেন একটা হরিণ দাঁড়ায় আছে, এবং হরিণটার মানে সারা শরীরে, গলায়, মানে ঘাড়ে, মানে এবং মানে সব জায়গায় একটা নেকলেস হারের মতো পরানো, স্বর্ণের, এরকম বড় বড়, মানে মানে বড় স্বর্ণের হার যদি পরানো থাকে এরকম, পিঠের মধ্যেও একদম স্বর্ণ দিয়ে পেঁচানো একটা মানে ইসের মতো, মানে একটা জামার মতো এরকম পরানো হরিণটা, এবং তাকে দেখে তাকায় আছে হরিণটা, এবং চাঁদের আলোয় তার গায়ের যে অর্নামেন্ট ঝকঝক করতেছে, এবং হরিণটা তাকে দেখে আরেকটু কাছে আসলো তার থেকে।
ইমদাদ মিয়া পুরাই অন্যরকম হয়ে গেল, সে মানে একদম মানে 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 তার মাথা আউলায় গেল যে এটা কেমন কথা, এরকম গয়নাঘাটি পরা একটা হরিণ তার সামনে, এটা কেমন কথা। হরিণটা আসার পর তিনি যখন নাকি হরিণটা একটু কাছে আসছে, তিনিও আসলে এটা লোভে পড়ে গেলেন, তিনিও আরো কাছে গেলেন হরিণটার। তো একদম দুইজনের মধ্যে কাছাকাছি একটা অবস্থা, তিনি হরিণটাকে জাপটে ধরবেন এরকম তার ইচ্ছা, যে এতগুলা গয়না তিনি পাবেন। ঠিক এই সময় হরিণটা লাফ দিয়ে একটা ছুট লাগালো, ছুটতে লাগালো, তিনিও মানে একদম অবাক হয়ে গেলেন এবং তিনিও না হঠাৎ করে নেশাগ্রস্তের মতো হয়ে গেলেন। তিনি হরিণের পিছে পিছে ছুটতেছেন, তার কোনো খেয়াল নাই। তিনি ছুটতে একটা জায়গায় যে পৌঁছালেন, সেই জায়গাটা কিন্তু একটা ঝোপঝাড়ের জঙ্গলের মতো বেশ, এবং বড় গাছ আছে কয়েকটা। যে গাছের কাছে তিনি দূর থেকে দেখতেছেন চাঁদের আলো সেখানেও পড়তেছে, কারণ মানে উপরে খোলা, উপরে এত বেশি ছাউনি নাই, গাছের ছাউনি এত বেশি না, চাঁদের আলো পড়তেছে। এবং তার হাতের হ্যারিকেন কিন্তু কখন বাড়ি বুড়ি খেয়ে নিভে গেছে তার এটা খেয়ালও নাই, তার হাতে হ্যারিকেন ধরে রাখছেন তিনি ঠিকই। তো তিনি ওই চাঁদের আলোতেই দেখতেছেন যে হরিণটা গাছের নিচে দাঁড়াইছে, চাঁদের আলো পড়তেছে। তো তিনি একদম হাঁটতে কাছে চলে আসলেন, তার হাতে কিন্তু সেই লাঠিও আনেন নাই তিনি। এবার একদম কাছে যখন চলে আসলেন, তো হরিণটা দেখলো যে হাসতে করে হেঁটে গাছের ওই পারে চলে গেল, মানে গাছটা বেশ মোটা, গাছের যে পেছনের দিকে চলে গেল। তো তিনিও আস্তে আস্তে হাঁটতে গাছের কাছে চলে আসলেন। তিনি চিন্তা করতেছেন পিছন থেকে লুকায় যে হরিণটাকে তিনি ধরতে পারেন কিনা। অদ্ভুত চিন্তা, কারণ হরিণকে এইভাবে ধরা সম্ভব না, কিন্তু কেন জানি তিনি তাকে লোভে পেয়ে বসছে। মানে সে এতগুলো স্বর্ণ অলংকার তার মাথায়, আসলে কেমন জানি তাকে, সাধারণত এতটা লোভী তিনি নন, ইমদাদ মিয়া এতটা লোভী না, বাট তার কাছে কেন জানি এটা অন্যরকম মানে মনে হলো। তিনি আস্তে আস্তে হেঁটে পেছন দিয়ে গেলেন, মনে করলেন হরিণের উপর জাপটে পড়বেন। তিনি যখন ঘুরে একটা প্যাচ মানে একটা ব্যাসার্ধ ঘুরে আসছেন গাছের, তখন তিনি হঠাৎ দেখলেন যে হরিণটাকে তিনি দেখতেছেন, হরিণটা হঠাৎ করে সোজা হয়ে গেল, যেমন দুই পায়ের উপর দাঁড়ায় সেরকম দুই পায়ে দাঁড়ায় গেল, এবং সেটা একটা মানুষের মতো আকৃতিতে পরিণত হলো, এবং বেশ লিকলিকে লম্বা, এবং তার লম্বা দুইটা হাত, এবং তার শরীরে ঠিকই সেই গয়নাগুলো কিন্তু সে ঝকঝক করতেছে, কিন্তু একদম লিকলিকে হাতের একটা শুকনো একটা আকৃতিতে পরিণত হলো মানুষের মতো। এবং কেমন একটা শব্দ করলো, তার দিক থেকে ফস করে একটা শব্দ করলো, উদ্ভট শব্দ। তো তার শরীরে হঠাৎ রোম দাঁড়ায় গেল, তিনি হঠাৎ করে তার ঘোর ভেঙে গেছে, তিনি মনে করলেন যে এটা কি। তো তখন খুবই উদ্ভটভাবে নিতাইয়ের কণ্ঠে সেটা ডেকে উঠলো, এ এমদাদ। তো তিনি তখন ভয়ে তার অন্তরাত্মা কেঁপে গেল। আর ঠিক তিনি যখন দৌড় দিবেন ভয়, সেই সময় সেই লিকলিকে যেই আকৃতিটা, সেটা তার একটা হাত বাড়ায় তাকে ধরে ফেললো, এবং হাতটা বেশ কিন্তু স্ট্রেচড অবস্থায় গেছে। তিনি বুঝতে পারছেন তার থেকে ডিস্টেন্সটা এতটুকু মনে হচ্ছে যে আরেকটু লম্বা হয়ে চলে আসছে। তার হাতটা খামচে ধরলো, সেখানে তার হাত খামচে ধরছে। ইমদাদ মিয়া ভয়ের চোটে একদম তার আত্মা উড়ে গেছে। তো তিনি হঠাৎ করে তার মনে পড়লো যে তার কোমরে একটা ছুরি তিনি বাঁধতেন সবসময় মাছ ধরতে গেলে, যে অনেক সময় দেখা যেত মাছ টাছ কাটার জন্য, অনেক সময় সুতা কাটার জন্য বিভিন্ন কারণে দরকার পড়তো। তিনি মুহূর্তে দেরি না করে তার যে কোমরে গামছার ওখান থেকে ছুরিটা বের করে তিনি সজোরে একটা কোপ মারলেন সেই হাতের মধ্যে, এবং প্রচন্ড একটা আর্তনাদ শুনলেন, ভয়ঙ্কর আর্তনাদ, সেই মানে ভয়ঙ্কর আকাশ বাতাস কাঁপানো একটা আর্তনাদ। এবং হাতটা তার হাতে চলে আসলো, যে হাতটা তাকে ধরে রাখছিল, তিনি সেই হাত সহ ধরেই দৌড়াচ্ছেন, তার আসলে আর কিছুই নাই, মাথায় নাই। দৌড়াইতে তিনি কোথায় পৌঁছাবেন তার ঠিক নেই। একসময় নদীর পাড়ে পৌঁছালেন, সে পাড় ধরে তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে একসময় তিনি তার নৌকার কাছে চলে আসলেন। তার নৌকার কাছে এসে তিনি নৌকার মধ্যে উঠে বসে কোনো মতে তার সেই টেনে তুলতেছেন, এবং তিনি চিৎকার শুনতেছেন ভেতর থেকে, সেই মানে তার যে সেখানে যে জঙ্গল, সেখানে ভেতর থেকে তিনি চিৎকার শুনতেছেন, প্রচণ্ড জোরে শব্দ আসতেছে, একটা ভয়ঙ্কর আর্তনাদের মতো, এবং মনে গা মানে রক্ত হিম করে আর্তনাদ, এবং কাছায় আসতেছে আস্তে আস্তে। আর তিনি চেষ্টা করতেছেন তার যে তিনি নৌকাটাকে পুঁতছেন সেটাকে ছুটানোর জন্য, অনেক জোরে টানাটানি করতে পারছেন, এবং আস্তে আস্তে কাছে আসতেছে সে আর্তনাদ। এক সময় তিনি ওই উঠাইতে বলেন, উঠায় দেখলেন যে নৌকা তো তিনি নামান নাই পুরাপুরি, নৌকা একটু উঠায় রাখছিলেন। আবার দৌড় দিয়ে তিনি নেমে তিনি ধাক্কা দিলেন নৌকাটাকে ধাক্কা দিয়ে তিনি পানিতে নেমে লাফ দিয়ে পড়লেন নৌকার উপরে। এর মধ্যে তিনি চিৎকার শুনতেছেন ওই পাশ থেকে। তো তিনি যখন নৌকা নিয়ে প্রাণপণ বাইতেছেন, তার আসলে কোনো সেন্স নাই, স্রোতের এগেনস্টে বেয়ে চলতেছেন, তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এবং একটু দূরে চলে আসছেন তিনি, কারণ স্রোতটা এই মুখ আর ওই মুখ ঘুরে যায় এরকম, স্রোতটা ওইখানে মানে এই পাশ থেকে সেইভাবে ঘুরে যায় স্রোতটা এরকম। তিনি চেষ্টা করতেছেন ওই পাশের স্রোতের মধ্যে নিয়ে গেলে তার অনুকূলে স্রোত পড়বে।
অনেক কষ্টে তিনি ওখানে আসলেন। তিনি যখন স্রোতের ওই পারে পড়ে গেছেন, মানে তার যাওয়ার রাস্তাটা একটু ইজি হয়েছে, যেতে পারবেন, এই সময় তিনি প্রচণ্ড চিৎকার শুনলেন পানির পেছনে, এবং বিভৎস সেই চিৎকার, মানে আকাশ বাতাস কাঁপায়, পুরো গাছগাছালি বনভূমি কাঁপায় একটা চিৎকার। তো তিনি নৌকা বাইতে বাইতে সামনে চলে আসছেন। তখন তিনি হঠাৎ খেয়াল করলেন তার নৌকার পাটাতনে একটা হাত পড়ে আছে, যেটাকে তিনি কেটে নিয়ে আসছেন, এবং সেটা কিন্তু মানে ওখানে তিনি তার নৌকাতে ছুঁড়ে মারছিলেন তখন এসে। তো তিনি খেয়াল করলেন সেই হাতটার দিকে, চাঁদের আলো তখনও পড়তেছে, হাতের মধ্যে ঝকঝক করতেছে কিছু জিনিস। তিনি যে ওই হাতটার থেকে দেখলেন যে আংটি, সেই হাতের 4 আঙ্গুলে 4টা আংটি। তিনি আংটিগুলো খুললেন, দেখলেন যে বেশ ভারী এবং স্বর্ণের। তিনি হাতটার দিকে খেয়াল করলেন, হাতটা একটা কাটা হাত, এবং সে ভয়ঙ্কর চোখা চোখা নখ সেই হাতে, এত বড় একটা মানে হাত, শূন্য একটা হাত, সেটার মধ্যে চোখা চোখা নখ, এবং হাতের মধ্যে রোম, অনেকগুলো বড় বড় রোম। তিনি ভয়ের চোটে সে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি সেটা রাখলেন না নিজের সাথে, অমঙ্গলের কথা ভেবে। তো যাই হোক, অনেক কষ্টে, প্রচণ্ড ভয়ে তিনি মনে মনে যতটুকু, তিনি আসলে খুব প্র্যাকটিসিং কোনো মানুষ ছিলেন না, তবে যতটুকু পারতেন দোয়া দুরূদ পড়তে পড়তে তিনি আসা শুরু করলেন, এবং এক সময় তিনি পৌঁছালেন নিজেদের ঘাটে। সেখানে এসে তিনি তার নৌকাটাকে পাড়ে উঠালেন। উঠায় তিনি তার সেই নৌকার পাটাতন থেকে মাছগুলোও পেলেন, মাছগুলো ঠিক আছে, সেগুলোকে নিয়ে তিনি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি প্রচণ্ড জোরে তার দরজা নক করতেছেন। তার স্ত্রী দরজা খুলে দিল। কি হয়েছে দেখলেন যে মানে গ্রামের গভীর রাত তখন, এবং তিনি মাছ ক্যারি করে আসলেন। তার স্ত্রীকে তিনি দরজা নক করে বললেন যে আমি খুব বিপদে পড়ছিলাম বউ, আমি খুব বিপদে পড়ছিলাম। তার বউ জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন তিনি রান্নাঘরে যে তার বউকে বললেন যে আসো মাছটা কাটো, আমি বলতেছি তোমাকে। তো তার ওয়াইফ তার সাথে গেলেন মাছ 2টা নিয়ে, এবং সেই রান্নাঘরে তারা বাতি জ্বালাইছে, তাদের হারিকেন কুপি এগুলো জ্বালায় বেশ আলোকিত করছে। তো ইমদাদ মিয়া ওখান থেকে সরতেছে না ভয়ে, তার কাছে কেন জানি ভয় লাগতেছে। তিনি তার স্ত্রীকে বললেন যে একটা ভয়ের কাহিনী ঘটছে। কি ঘটছে? তিনি আস্তে করে তার যে কোচরের মধ্যে রাখছিলেন সে আংটিগুলো, 4টা আংটি খুলে দেখালেন, এরকম ভারী ভারী স্বর্ণার ঝকঝক করতেছে। তো তার স্ত্রী তো প্রচণ্ড মানে হয়ে গেলেন, যেটা কোত্থেকে পাইছো কি। তো তিনি তখন স্ত্রীকে ঘটনাটা বলেন। তো তার স্ত্রী বলে তুমি হাতটা ফেলে দিলে কেন? বলে আমি ভয় পাইছিলাম, ওটা রাখলে মনে হচ্ছে অমঙ্গল। তো তার স্ত্রী তাকে বলে যে এটা এখন তুমি রেখে দাও, আর কিছু বলো না, কিছু করো না। তো যাই হোক, তাকে বলেন পরিষ্কার হইতে, তিনি সাহস পাইতেছিলেন না। তার স্ত্রী তার সাথে সাথে যান এবং তিনি গোসল করেন, এবং তারা সেই মাছ কাটেন। মাছের কিন্তু কোনো সমস্যা হয়নি। সাধারণত আমরা যেরকম শুনি ঘটনায় মাছ পচে গেছে বা সামথিং লাইক এরকম কিছু না, মাছগুলো সাধারণই ছিল, এবং তারা ওটা রান্না করে খাওয়া দাওয়া করেন রান্না করে, এবং বাকি তরকারি তারা রেখে দেন। এবং রাতের বেলা যখন ঘুমান, তারা স্বামী স্ত্রী ঘুমান, তখন দুইজনেই নাকি স্বপ্ন দেখেন। মানে তার স্ত্রী স্বপ্ন দেখেন তাকে একটা বিভৎস চেহারা এসে বলতেছে যে তোর স্বামী আমার অঙ্গহানি করছে, তাকেও আমি অঙ্গহানি করব। আর ইমদাদ মিয়া দেখেন যে তাকে নাকি বলে যে তোর জীবনে দুঃখ আছে, তুই অনেক কষ্ট পাবি, তোকে আমি শেষ করে দিব, এরকম তাকে স্বপ্নের মধ্যে বলে একটা ক্যারেক্টার। এবং তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখে যে একই, এবং ইমদাদ মিয়া যা দেখছে তার স্ত্রীও একই রকম একটা ক্যারেক্টার দেখছে। তো তারা চিন্তা করে যে কি করবেন তারা, এই আংটিগুলো দিয়ে কি করবেন। তো তখন তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের সিদ্ধান্ত নেন যে আমরা এটা নিয়ে কিছু একটা ডিসকাস করতে হবে। তারা তখন তাদের ওইখানকার একজন বড় হুজুর ছিলেন, অনেক বয়স্ক, তার কাছে যান, যে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো বড় হুজুর একটু অবাক হন শুনে, বলে যে এরকম ঘটনা, যে কোনো জিনের কাছ থেকে তুমি কিছু এরকম পাইছো, বা কোনো পিচাসের কাছ থেকে, পিচাস মানেই জিন তাই ধরেন তিনি। তো তিনি বলে দেখি কি পাইছো। তো তিনি দেখান আংটিটা, এবং দিনের আলোতে ঝকমক করতেছে অন্যরকম। তো বলে যে এটা আসলে অন্য কোনো কিছুর জিনিস, তো তোমাকে আমি একটা পরামর্শ দেই, তুমি এটা রেখো না নিজের কাছে, তুমি এটাকে তখন সেই হুজুর বলেন যে তুমি এটাকে পানিতে ফেলে দাও, যেই নদীর থেকে পাইছো সেই নদীতে ফেলে দাও কোথাও, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে মানে বুদ্ধিমানের জিনিস। আর আরেকটা জিনিস পারো, কাউকে দান খয়রাত করে দিতে পারো, তবে আমি মনে করি তুমি নদীতে ফেলে দাও, এই ভালো তোমার জন্য। এটাই হচ্ছে যে জিনিস, যে তুমি তো আর ওইখানে একটা অপরাধও করছো, তার অঙ্গহানি করছো। সে বলছে আমি আমার বাঁচার জন্য করছি। বলে হ্যাঁ, তুমি তোমার নিজের নিরাপত্তার জন্য করছো, নিজের নিরাপত্তার জন্য অবশ্যই তুমি ব্যবস্থা নিতে পারো তোমার ক্ষতির হাত থেকে। তো ওইটা কোনো একটা খারাপ জিন ছিল, খারাপ কিছু ছিল, খারাপ পিশাচ জিন, এবং যে নাকি এরকম তার সাথে করে আর কি, তার যে ওই যে সম্পদ ক্যারি করে,
এবং তারা এগুলো হয়তো অনেকভাবে তারা পাইছে। যাই হোক, তুমি সেটা পানির নিচে ফেলে দাও, পানিতে ফেলে দাও, তার সামর্থ্য থাকলে সে নিয়ে নিবে ওখান থেকে। আর সম্ভবত ওই যে তোমাকে যে তুমি যার হাতটা কাটছো, সে এমন কোনো জিন বা এমন কোনো পিশাচ যে পানি পার হইতে পারে না বা পানিতে নামতে পারে না। ওদের মধ্যে এরকম কাইন্ড আছে যারা নদী পার হইতে পারে না, জলাশয় পার হইতে পারে না, সে ওই জায়গায় থাকে এবং এই কারণে সে তোমাকে ধরতে পারে নাই। কিন্তু ভবিষ্যতে যদি কোনো সুযোগ পায় তোমার ক্ষতি করবে, তো ক্ষতিটা যাতে কম হয় তুমি পানিতে ফেলে দাও। তো তিনি হুজুরের পরামর্শ নিয়ে এবং হুজুর তাকে পরামর্শ দেন যে এরকম রাত বিরাতে না বেরোতে, রাত বিরাতে মাছ ধরতে না যেতে। এবং তিনি প্র্যাকটিসিং ছিলেন না, ইমদাদ মিয়া প্র্যাকটিসিং ছিলেন না একদম। তাকে বলছে যে তুমি ঠিকমতো নামাজ কালাম পড়বা, তুমি ঠিক হয়ে যাও। তার স্ত্রীকেও বলেন যে আপনিও নামাজ কালাম ঠিকমতো পড়েন আপনার স্বামীর সাথে, আর রাতের বেলা বেরোতে দিবেন না তাকে, একদমই এরকম ঠিক না। আর এখন তো তার একটা শত্রুতা তৈরি হয়েছে। তো যাই হোক, এই বলে তাকে বিদায় দেন হুজুর। এবং আসলেই ইমদাদ মিয়া তার স্ত্রীকে নিয়ে যান নদীর পাড়ে এবং সে মনে মনে বলেন যে আমি যেটা করছি আমার নিজের নিরাপত্তার জন্য করছি, আমি কারো সোনা দানার লোভে কিছু করি নাই বলে সে ওইটাকে ফেলে দেন। ওই 4টা আংটি সে একবার নদীর মধ্যে ফেলে দেন ছুঁড়ে। যাই হোক, তারপর ইমদাদ মিয়া বাসায় চলে আসে এবং ইমদাদ মিয়া নাকি পরে স্বপ্ন দেখে, তার স্ত্রীও স্বপ্ন দেখে যে আংটি ফেলে দিয়ে অনেক ভালো করছিস, ওইটাকে যদি রাখতি তাহলে তোদের শেষ করে দিতাম। তো এরপরে আর তার সমস্যা ওরকম হয় নাই। ইমদাদ মিয়াও আর রাত্রেবেলা এরকম বেরোতো না, আর সে এরকম রাত্রে মাছ ধরার একদম ছেড়ে দেয়। এবং সেই যে লোকটা তাকে বলছিল রাত্রে ভয়ের জায়গা, সে তখন পরবর্তীতে ওই লোকটাকে বলে যে আসলেই ভাই ওইটা ভয়ের জায়গা, আমি আসলেই গেছিলাম, আপনার মতো কোনো গামছা রেখে আসতে পারিনি, তবে ওই জায়গাটা অনেক খারাপ, ওই জায়গায় যাওয়া উচিত না, আমি কাউরে বলবো সাহস দেখা যাওয়া উচিত না। তো যাই হোক, এই ছিল ইমদাদ মিয়ার একটা কাহিনী। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন আলাউদ্দিন ভাই কুমিল্লা থেকে। এই ঘটনা শোনা যায় বনানী কবরস্থানের আশেপাশে রাতের পথচারীদের কাছ থেকে। অনেকেই বলে এটা কেবল গুজব না, কিছু একটা সত্যি সেখানে আছে। ঢাকার ব্যস্ত শহর, দিনে যানজট, মানুষের ভিড়, কিন্তু রাত 1টার পর সব কিছু যেন আস্তে আস্তে ধীরে ধীরে থেমে যায়। বনানীর সেই রাস্তা, একটা মোড় ছিল যেখানে একটা পুরনো লাল স্ট্রিট লাইট সবসময় জ্বলে। লোকজন বলে ওই লাইটটা কখনো নেভে না। প্রায় 10 বছর আগের ঘটনা। একজন রাইড শেয়ার ড্রাইভার, তার নাম ছিল ইমরান। সে রাতের বেলা কাজ করত। এক রাতে, তখন ঘড়িতে বাজে 1:40। ইমরান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল লাল বাতির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা ভর্তি চুল, কিন্তু তার মাথা ছিল নিজ দিকে। ইমরান গাড়ি থামালো এবং জানালা নামিয়ে বলল, কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা, চেহারার মধ্যে কোনো দয়া মায়া মোহাম্মত কিছু নেই। সে আস্তে বলল, আমাকে বাসায় পৌঁছে দিন। ইমরান একটু অস্বস্তি পেলেও রাজি হলো। মেয়েটা গাড়ির পেছনে উঠে বসলো। গাড়িও চলতে শুরু করলো। কিছুক্ষণ পর ইমরান রিয়ার ভিউ মিররে দেখে তাকালো। দেখলো যে পিছনের সিটটা পুরোপুরি ফাঁকা। ইমরান ভয় পেয়ে তৎক্ষণাৎ ব্রেক করলো গাড়ি, এবং যখন সে পিছনে ফিরল দেখলো পিছনে কেউ নেই। ঠিক তখনই ইমরানের কানের কাছে একটা কণ্ঠ ভেসে এলো, যা ছিল যেখানে সে বলছিল যে আমি তো এখানেই আছি। ইমরান ধীরে ধীরে সামনে তাকালো। তার পাশে প্যাসেঞ্জার সিটে বসে আছে সেই মেয়েটা। গাড়ি আবারও নিজে থেকেই চলতে শুরু করলো। স্টিয়ারিং ঘুরছে, কিন্তু ইমরান গাড়িতে কিছুই করছে না। মেয়েটা আস্তে আস্তে বলল, তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়াই? ইমরান হিমশিম খেয়ে কিছুই বলতে পারল না। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, এই রাস্তায় আমায় ফেলে রেখে চলে গিয়েছিল।
হঠাৎ সে মেয়েটার মুখ বদলে গেল, চোখ লাল, মুখে রক্তের দাগ এবং গাড়ির ভেতরেও ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল, আজ তুমি যাবে না। হঠাৎ গাড়িটা জোরে জোরে ব্রেক করলো। পরদিন সকালে রাস্তার পাশে ইমরানের গাড়ি পাওয়া গেল বটেই, কিন্তু ইমরান সে আর নেই। শুধু তার মোবাইলে একটা রেকর্ডিং পাওয়া গেল, যার লাস্টে শোনা গেল, লাল বাতির নিচে দয়া করে কেউ দাঁড়িয়েও না। আজও রাত 1টার পর যদিও ওই রাস্তা দিয়ে যাও, তাহলে দেখা যেতে পারে লাল বাতির নিচে দাঁড়িয়ে একটা মেয়ে, আর সে অপেক্ষা করছে তার পরের যাত্রীর জন্য। ইমরান নিখোঁজ হওয়ার পর বনানী কবরস্থানের আশেপাশে রাস্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে গিয়েছে। রাত হলেই সেই লাল বাতির নিচে কেউ আর দাঁড়াতে সাহস করতো না বা কেউ দাঁড়াতেও না। রাইড শেয়ার যারা করতেন, রাত হলেই তারাও সেখানে আর সে রোড দিয়ে কখনো যেত না, তারা সেই রাস্তা পর্যন্ত এড়িয়ে চলতো। কিন্তু যা হওয়ার তা কি আর থেমে থাকে? কিছুদিন পর আরেকজন ড্রাইভার, তার নাম ছিল সাজিদ, সে চ্যালেঞ্জ নিয়ে বলল, এগুলো সব বানোয়াট গল্প, আমি নিজেই সেখানে দেখে আসব, আর তোমাদের গল্প আমি ভয় করি না। তখন রাত 1:45, রাস্তাটাও বিষণ্ণ, পরিপূর্ণভাবে ফাঁকা। সাজিদ গাড়ি নিয়ে এগিয়ে গেল সেই মোড়ের দিকে। হঠাৎ দূরে সেই লাল বাতি জ্বলে, যেন মনে হচ্ছে আরো উজ্জ্বল, ভিতর থেকে কেউ সজোরে আর ঠিক নিচেই আবারও সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে একইভাবে মাথার নিচে এবং মুখমণ্ডলটা নিচের দিকে করে আছে। সাজিদ গাড়ি থামালো না, সে গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু গাড়িটা নিজে থেকেই ধীরে ধীরে থেমে গেল সেই মেয়েটার সামনে গিয়ে। ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল এবং সমস্ত লাইট অফ হয়ে গেল। হঠাৎ পিছনের দরজা খুলে গেল শব্দ করে, করর করে। সাজিদের বুক ধরফর করতে লাগলো এবং সে বুঝতে পারল গাড়িতে কেউ তো উঠেছে। ধীরে ধীরে সে রিয়ার ভিউ মিররে তাকালো, দেখলো পিছন সিটে সেই মেয়ে বসে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে। চোখ পুরো কালো, মুখে শুকনো রক্তের দাগ, এবং সেই মেয়ে ধীরে ধীরে বলল, তুমি কি এখান থেকে পালাতে চেয়েছিলে? সাজিদ চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা অটো লক হয়ে পড়ে রইল। মেয়েটা সামনে ঝুঁকে এলো, তার ঠান্ডা নিঃশ্বাস সাজিদের ঘাড়ে এসে লাগলো। সে মেয়ে আবারও বলল, যারা আমাকে ফেলে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে। হঠাৎ গাড়ির সব কাছে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা, দুটো, অনেকগুলো হাত। মনে হচ্ছিল বাইরে যেন আরো কেউ আছে। সাজিদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার কিছুক্ষণ পর সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে মানুষ দেখে সাজিদ রাস্তার পাশে বসে আছে, মাতাল অবস্থায়, অর্থাৎ পাগলের বেশে বসে আছে। চোখ ছিল ফাঁকা, তার মুখে কোনো কথা নেই। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার যেন কোনো কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে সে একটা কথাই বলে, ও একা না, ওর সাথে আরো অনেকেই আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সাজিদের ফোনেও নতুন একটা রেকর্ডিং পাওয়া যায়। সেখানে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, আর তার সাথে অনেকগুলো রয়েছে ফিস ফিস আওয়াজ, যারা একসাথে বলছে, আমরা এখনো অপেক্ষা করছি নতুন প্যাসেঞ্জারের জন্য। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে গল্প বলার জন্য অনুপ্রেরণা দেয়।
আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো নিজে নিজে একটা একটা করে পড়ি। যদিও ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই করার সুযোগ হয় না আমার, তারপর আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে এখনই জানাবেন। এবং কে কোথা থেকে শুনছেন বা জানছেন বা শুনলেন আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নাম বলবেন। এবং যদি আপনাদের কোনো ঘটনা থেকে থাকে এরকম ভয়ঙ্কর যা আপনারা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে হোক বা আমাদের মেইল দেওয়া আছে মেইলে হোক, আপনারা অবশ্যই পুরো ঘটনা পাঠিয়ে দেবেন, অবশ্যই পরিচয় সহকারে। আমরা পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ এপিসোডটা। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। প্রতি শুক্রবারই আপনার এই অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করে থাকি। এক সপ্তাহ পর যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন খুব ভালো লাগে। মূল ঘটনায় চলে আসি। ঘটনাটি আমার এক মামির সাথে ঘটেছে। বছর 10 আগে আমার মামা মারা গিয়েছে। আমার মামি তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকে। তো তাদের বাসায় অশরীরের অস্তিত্ব আছে সেটা মামির ধারণা। প্রায় রাত হলেই তাদের সাথে ঘটত নানা ধরনের ভৌতিক ঘটনা। যেমন মামির মেয়ে যখন রাত 1:30-2টার দিকে পড়াশোনা করে ঘুমোতে যেত তখন তার মনে হতো তার আশেপাশে কেউ অসংখ্য কাগজ নিয়ে ছিঁড়ছে। বর্ষার সময় একদিন বৃষ্টি হচ্ছিল, তো মামির মেয়ে কোচিং গিয়েছিল, কিন্তু বাসায় শুধু মামি এবং মামির ছেলে। তারা রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ করে তারা খেয়াল করলো যে তাদের বাহিরের বাথরুমে কেউ যেন সুইচ অন করে ঢুকলো এবং কিছুক্ষণ পরে আবার সুইচ বন্ধ করে বের হয়ে আসলো একটা কালো ছায়া। কিন্তু এটার কোনো উত্তর তারা পেলেন না যে এটা কে হতে পারে। এই ঘটনার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর একদিন মামি রান্নাঘরে রান্না করছিল। তাদের উপরের ফ্ল্যাটে তখন কেউ ছিল না। উপরের ফ্ল্যাটে যারা থাকতো তারা মামিদেরকে চাবি দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু মামিরা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে অসংখ্য মানুষ কথা বললে, অনেকটা বিয়ে বাড়ির আয়োজন করলে যেমনটা মানুষের গমগমের শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে উপরতলা থেকে। উপরের ফ্ল্যাটে কেউ চেয়ার টানাটানি করছে, কেউ কথা বলছে, কেউ এটা ওটা বেড়ে দিচ্ছে এমন শব্দ। এটার পরে মামি প্রচণ্ড ভয় পেলেন। তারপরও তিনি দেখতে যাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে কি চোর ঢুকে গেল নাকি। তাহলে যেহেতু চাবিটা উপরের ফ্ল্যাটের যারা থাকতেন তারা তাদের কাছে দিয়ে গিয়েছিলেন একটা দায়িত্ব স্বরূপ। তখন মামি এবং মামির ছেলে ফ্ল্যাটে গিয়ে দেখলো যে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে উপর থেকে এত শব্দ, এত মানুষের শব্দ কোত্থেকে আসছিল। এরপরে গভীর রাতে প্রায় তারা শুনতে পেত কেউ যেন কোনো ছুরি বা দা বটি ধার দিচ্ছে। কিন্তু এত গভীর রাতে এগুলো তো ধার দেওয়ার কথা না, এগুলো ধার দেওয়ার জন্য লোক লাগে, তারা এত রাতে কোত্থেকে আসবে। মামি প্রায় স্বপ্ন দেখত যে রাতে তাদের ঘরের একটা কোনায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে হাসে সেই মানুষটা, একেবারে কান পর্যন্ত টেনে হাসে। এটা দেখে মামি প্রায় চিৎকার দিয়ে উঠে যেত। আবার বাড়িওয়ালাদের সাথে এই ঘটনাগুলো তারপর তিনি শেয়ার করলেন। বাড়িওয়ালারা বলেন যে এসব দৃশ্য শুধু তারা না, এগুলো তাদের বিল্ডিংয়ের সব ভাড়াটি অনুভব করেন, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। তারপর থেকে পরে মামির কাছ থেকে জানা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে একজন ভদ্র মহিলা থাকতেন। তিনি প্রায় রাতেই স্বপ্নে দেখতেন যে তিনি শুয়ে আছেন এবং কেউ যেন তার চোখের সামনে একটা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতো তার চেহারাটা ভীষণ বিভৎস। একজন মানুষের মুখে যখন অনেকগুলো গুলি করা হয় ঠিক সেরকম একটা চেহারা। সেই মহিলার স্বপ্নে না, বাস্তবেও এরকম একবার দেখে ফেলেছেন। এত কিছুর পরে ওই মহিলাটা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। এজন্য তারা ওই বাসা ছাড়তে বাধ্য হয়েছিল। তো মামিদের এলাকার একজন হুজুরকে তারা ডাকেন। হুজুর বিল্ডিংয়ে ঢোকার আগেই একটা অন্যরকম আবহাওয়া সেটা বুঝতে পারছিলেন।
তার কাছে মনে হয়েছিল বাহিরের পরিবেশের আবহাওয়া থেকে এই বিল্ডিংয়ের ভেতরের আবহাওয়া অনেকটা গরম, এবং তিনি পুরো বিল্ডিংটা পর্যবেক্ষণ করে যেটা বললেন সেটা সত্যি বাড়িওয়ালা এবং মামির জন্য অন্যরকম ছিল। তিনি বললেন যে এই বিল্ডিংয়ে কোনো একটি অশরীরী শক্তি না, অসংখ্য অশরীরী শক্তি আছে। তো তিনি আরেকজন বড় হুজুর মিলে পুরো বিল্ডিং বাধাই করে দেন এবং একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে এই বিল্ডিংয়ে কোনো অশরীরী শক্তি কাজ করবে না। এবং তারা বিল্ডিংয়ের মেইন দরজায় গরুর কিছু দাঁত, চামড়ার টুকরো এবং একটা নিম পাতার ডাল ঝুলিয়ে দেন। এগুলো রাখলে নাকি অশরীরী এই বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে গিয়েও সেগুলো দেখেছি, এমনকি সেগুলো সেখানেই আছে। তো এখন পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছেন সেই বাসার সবাই। তাদের জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার ঘটনা। জীবনে প্রথমবার লিখছি, কিন্তু সত্য ঘটনাটি না লিখে পারলাম না। আমি আমার সবটুকু চেষ্টা করলাম। কোনো ভুল হলে দেখবেন। আমি যদিও দেখিনি, কিন্তু সেই বাড়ির প্রত্যেকের অসহায় মুখ এই ঘটনার পর সেটা আমি দেখেছি, এবং তারা প্রত্যেকেই যখন কথা হতো সবাই বলতো যে তারা এভাবে আর বাঁচতে পারছেন না। এরপর থেকে আসলে আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশে এমন ঘটনা আছে যেগুলো আমাদের অজান্তেই ঘটে বা আমরা বুঝতে পারি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পরখ করে দেখার সুযোগ আছে। ভূত নাইটকে অসংখ্য ধন্যবাদ যে প্রতি শুক্রবার আমাদেরকে এত ভালো ভালো ঘটনা শোনার সুযোগ করে দেন। ভূত নাইটের জন্য অনেক শুভকামনা রইল। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনিও তার নাম উল্লেখ করেননি বা নামটা উচ্চ রাখতে আমাদেরকে অনুরোধ করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছে বদরুজ্জামান, ঢাকা গাজীপুর থেকে। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। স্টেশনটা প্রায় ফাঁকা। পুরনো একটা রেল স্টেশন, লাইটগুলো টিম টিম করে জ্বলছে। চারপাশে অদ্ভুত নীরবতা। তো লোকজন বলে এই স্টেশনে রাত 12টার পর একটা ট্রেন আসে, যেটা কোনো টাইম টেবিল নাই। আরিফ নামের একটা ছেলে সেদিন অনেক দেরি করে ফেলেছিল। তো তার বাস মিস হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয়ে এই স্টেশনে আসে। এই স্টেশনে ঢুকেই সে বুঝতে পারে কিছু একটা এখানে অস্বাভাবিক হয়ে আছে। কাউন্টারও বন্ধ, কোনো স্টাফও নেই, শুধু একটা কোণে বসে আছে এক বৃদ্ধ মানুষ। আরিফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, এখানে থেকে কি কোনো ট্রেন যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলে তাকালো এবং সে বৃদ্ধর চোখে অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে শুধু বলল, শেষ ট্রেনটা আসবে, কিন্তু সেই ট্রেনে সবাই ওঠে না। আরিফ বৃদ্ধার এই কথা শুনে একটু স্বস্তি পেল, কিন্তু থাকার কোনো উপায় নেই। সে প্ল্যাটফর্মে বসে রইল। রাত তখন ঠিক 12টা বাজতেই দূরে একটা শব্দ শোনা গেল। সেটা হলো ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাতের বেলা ট্রেন চলছে, নেই কোনো আলো, নেই কোনো ঘোষণা। তবুও ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো প্ল্যাটফর্মের সামনে, এবং ট্রেনটা ছিল পুরোপুরিভাবে অন্ধকার। ট্রেনের দরজা নিজ থেকেই খুলে গেল। ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। তখন আরিফ দ্বিধায় পড়ে গেল যে সে কি আসলে ভেতরে উঠবে নাকি উঠবে না। কিন্তু তখনই সে শুনল পেছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, যেতে হলে এখনই ওঠো। আরিফ
আর কোনো কিছু চিন্তা করে না করেই সে ডিরেক্ট ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ট্রেন না। দেখলো সমস্ত সিট ছিল পুরনো এবং ধুলোয় ভরা। আর আশ্চর্যের ব্যাপার হলো সব সিটেই কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না, একদম মূর্তির মতো স্ট্রেট হয়ে বসে আছে। আরিফ একটা সিটে বসলো। তার পাশের লোকটা মাথা নিচু করে বসে আছে। আরিফ ধীরে বলল, ভাই, এই ট্রেনটা কোথায় যায়? লোকটা ধীরে মুখ তুলল এবং সে আরিফের দিকে যখন চোখ মিলালো, আরিফের বুক ভয়ে ধরফর করে উঠল। লোকটার চোখ নেই, শুধু ফাঁকা একটা গর্ত। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। সবাই লাইট একসাথে, সমস্ত লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। তারপর সব যাত্রীরা একসাথে মাথা তুলল। সবাই একসাথে যেন তাকিয়ে আছে আরিফের দিকে। তাদের মুখে একটাই কথা, নতুন যাত্রী, নতুন যাত্রী। আরিফ এমন দৃশ্য দেখার পর উঠে ভয়ে দৌড় দিতে চাইল। সে দরজার দিকে ঠিকই দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ ছিল। জানালার বাহিরে তাকিয়ে এসে দেখলো ট্রেনটা কোনো লাইনে নেই, চারপাশে শুধুই অন্ধকার। হঠাৎ তার পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে থামলো এবং পেছন থেকে বলল, তুমি কি নামতে চাও? আরিফ ধীরে পেছনে ফিরল। দেখলো সেই বৃদ্ধ যে স্টেশনে বসেছিল, সে এখন ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ হেসে এটাও বলল, যারা একবার ওঠে তারা আর নামে না এই ট্রেন থেকে। তারপর ট্রেনটা হঠাৎ থেমে গেল, সব দরজা খুলে গেল। বৃদ্ধ বলল, নামো যদি পারো। আরিফ দৌড়ে নেমে গেল। সে মাটিতে পড়ে গেল। তারপর সে অজ্ঞান হয়ে গেল। সকালে লোকজন তাকে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই স্টেশনে কোনো ট্রেনই আসে না রাত্রিবেলা। আরিফ তো এবারের মতো বেঁচে যায়, কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত 12টায় সে একই শব্দ শুনতে পায়, ট্রেনের হুইসেল আর একটা কণ্ঠ, তুমি আবার আসবে ফিরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একদিন আরিফ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। স্টেশনের বিদ্যুৎটা এখনো বসে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে ট্রেন কখন আসবে, সে শুধু হেসে বলে, শেষ ট্রেন আজ রাতেই আসবে। আরিফ নিখোঁজ হওয়ার পর স্টেশনটা নিয়ে মানুষের ভয় আরো বেড়ে গেল। দিনের সব কিছু স্বাভাবিক, লোকজন আসে যায়, কিন্তু রাত হলেই কেউ সেখানে নামার বা থাকার সাহস করে না। কিন্তু একদিন নতুন মানুষ এলো। তার নাম ছিল নাবিল। একজন মানুষ, সে ছিল ইউটিউবার। ভূতের গল্প নিয়ে সেও ভিডিও বানায়। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল যে, বাবা, তুমি ভুল করেও রাতের বেলা ওই স্টেশনে যেও না। কিন্তু নাবিল এসব ভূত প্রেত কখনোই বিশ্বাস করতো না। সে বলল, সব মিথ্যা, আর এটা আমি আজকে প্রমাণ করেই ছাড়ব। সেদিন রাত 11:45 নাবিল তার ফোনের তার ক্যামেরাটা অন করলো বন্ধুরা, এবং অন করার পর সে বলল, মানে লাইভে বলতেছে যে, বন্ধুরা, আমি আজকে এসেছি সেই অভিশপ্ত স্টেশনে। চারপাশে অন্ধকার,
শুধু ক্যামেরার আলো। এসব বলতে বলতে যখন ঠিক 12টা বাজতেই আবারও সেই ট্রেনের হুইসেল। নাবিল থেমে গেল। তোমরা কি শুনলে? দূরে অন্ধকার ভেতর থেকে ধীরে ধীরে ট্রেনটা আসতে লাগলো। ক্যামেরায় সব ধরা পড়ল। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত ঠান্ডা। ট্রেন থামলো। একটা দরজাও খুলে গেল। নাবিল সাহস করে ভেতরে ঢুকলো। বন্ধুরা, এই যে আমি এখন ট্রেনের ভেতর ঢুকে পড়েছি। তারপর তার কণ্ঠ কাঁপছিল। ভেতরে ঢুকেই সে দেখলো সব সিটে আবারও সেই একই যাত্রীরা বসে আছে। কেউ নড়ছে না, সবাই যেন মূর্তির মতো চুপচাপ করে বসে আছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনটা গ্লিচ শুরু হলো। নাবিল বলল, ক্যামেরা ঠিক মতো কাজ করছে না কেন? ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু যখন নাবিল তার পেছনে ফিরল, দেখলো সেখানে কেউ নেই। আবারও স্ক্রিন তাকাতেই এবার পরিষ্কার দেখা গেল একজন না, অনেকগুলো মুখ, সবাই তার পেছনে দাঁড়িয়ে আছে। ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পরের অংশটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ প্রিয় লিসেনার। আশা করি যারা যারা আমাদের ঘটনাগুলো শুনলেন তাদের কাছে এই ঘটনাটি অত্যন্ত বেশি পছন্দ হয়েছে, কারণ আজকে বাছাই করা ঘটনা ছিল। আর বাছাই করা ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ডক্টর আলিফ ভাইয়া, আফনান ভাইয়া সহ আরো অনেক ভৌতিক যারা আর্টিস্ট আছে তাদের কিন্তু ঘটনা আপনাদের শুনিয়েছি, এবং আপনাদের অডিয়েন্স অনেক ঘটনা পাঠায়, আনকমপ্লিট ছোট ছোট ঘটনা। আসলে সবার মন খুশি রাখার জন্য তাদের ঘটনা পড়তে হয়। আজকে একটা ঘটনা পড়েছি যে ঘটনাটি খুবই ছোট। যাই হোক, ঘটনা যদি বড় করে এই ঘটনা লিখতো, আমি মনে করি যে এই ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে যেত। তো যাই হোক, আমারই ভালো লেগেছে এই ঘটনাটি, যে লাশ হাত চেপে ধরেছে, এই ঘটনাটি আমার ভালো লেগেছিল, কিন্তু অল্প ঘটনা, 5 মিনিট। যাই হোক, আমি তারপরেও চেষ্টা করেছি ওই ঘটনা আরেকটু গুছিয়ে লেখার জন্য, কিন্তু বলার জন্য কিন্তু হয়ে ওঠে না। আসলে সত্যি ঘটনা, ঘটে যাওয়া ঘটনা আর হচ্ছে আপনার হচ্ছে নিজে বানিয়ে বলা ঘটনা অনেক তফাৎ ভাই। যে ব্যক্তির সাথে ঘটে যায় ঘটনাটি, ওই ঘটনাগুলো যদি আমরা পাই, ওই ঘটনা পড়ার মধ্যে আলাদা একটা মজা থাকে। যাই হোক, আমি কি বলবো, আপনারা আমাদের সাথে আপনাদের মন গড়া কোনো ঘটনা শেয়ার করবেন না, আপনারা বাস্তব ঘটনা শেয়ার করবেন, যে ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে অথবা আনন্দ নিতে পারবে। অনেকেই আছে যারা যারা এই যে কবিরাজ সংক্রান্ত ঘটনাগুলো শুনতে চান, তো আপনারা আমাদের কমেন্ট করবেন যে কারা কারা কবিরাজের ঘটনা শুনতে চান। অনেকে আছে যে ভাইয়া বলে কমেন্ট করে, ভাইয়া শ্মশান ঘাটের ঘটনা শুনতে চাই। হ্যাঁ, শ্মশান ঘাটের ঘটনাও শোনানো হবে। আপনারা জাস্ট কমেন্ট করবেন কে কি ধরনের ঘটনা আমাদের থেকে চাচ্ছেন। তো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আগামীকাল কি ঘটনা আসবে। যাই হোক, আমরা এরকম বাছাইকৃত ঘটনা আপনাদের সামনে তুলে ধরি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, এবং কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন বিভাগ থেকে, কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার পাশাপাশি কোনো মানুষ যদি এই ঘটনা বা এই নিজের এলাকার হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর নিজের এলাকার যদি কোনো মানে ভূতপ্রেম ভালোবাসে এমন কোনো মানুষ থাকে তাহলে তাকে এই ঘটনাটি শেয়ার করে দিবেন। তাতে কি হবে, কমিউনিকেশন বাড়বে, আপনাদের মধ্যেও ভালো লাগা কাজ করবে, এবং অনেক ঘটনা খুঁজতে হবে না। আপনাদের যেই ঘটনা ভালো লাগবে ওই ঘটনাটা আপনি আপনার বন্ধুকে শেয়ার করবেন যে ভাই এই ঘটনাটি অনেক সুন্দর, শুনে দেখ। বা আপনার ওই বন্ধুটা আপনাকে বলবে ভাই এই ঘটনাটি খুব সুন্দর, আপনি শুনে দেখেন। সব শোনাশুনির শেষে আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে যদি এখনো আমাদের লোকাল ভূত এফএম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আপনারা এই লোকাল ভূত এফএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকের মধ্যে এখানে আমি বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কি ঘটনা যাচ্ছেন আগামীকাল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।